আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে। লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি আমরা 4 নম্বর এক্সাম্পল পর্যন্ত সলভ করছিলাম, তাই না? ব্যালেন্সিং অ্যালাউন্স জি স্যার। এই পর্যন্ত, তাই না? জি স্যার। ঠিক আছে না? হ্যাঁ। আমি খুব আস্তে শুনতে পাচ্ছি আপনার কথা, বুঝলাম না। আমার কথা শুনতে পাচ্ছেন ভালোভাবে? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে ভালো। ওকে, এখন আজকে আমরা দেখব how to deal with working capital in investment decision. So at the same time আমরা গত ক্লাসে যেটা দেখলাম, ব্যালেন্স ডেপ্রিসিয়েশন প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল দুইটাই এট এ টাইম যদি থাকে আমরা এটা দেখবো আজকে, প্লাস স্ক্র্যাপ ভ্যালু। সো ওয়ার্কিং ক্যাপিটালের যে রুলস সেটা হচ্ছে যে নরমালি আপনারা জানেন যে কোন একটা ইনভেস্টমেন্ট প্রজেক্টে ফিক্সড ক্যাপিটালের সাথে সাথে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়। সো এটা ধরে নেওয়া হয় যে ওয়ার্কিং ক্যাপিটালটা রিলিজ হবে, অর্থাৎ এটা আমরা খরচের জন্য ছেড়ে দেব একদম এট দ্য স্টার্টিং অর এট দ্য স্টার্টিং অফ দ্য প্রজেক্ট, এবং যখন প্রজেক্টটা শেষ হয়ে যাবে তখন আবার ওয়ার্কিং ক্যাপিটালটা রিলিজ হয়ে যাবে, অর্থাৎ ফ্রি হয়ে যাবে, এটা আবার ইনফ্লো হবে। তার মানে হচ্ছে যখন আমরা প্রজেক্ট শুরু করব তখন ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা ধরবো আউটফ্লো, আবার যখন প্রজেক্টটা শেষ হয়ে যাবে এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট আমরা এটাকে ইনফ্লো হিসেবে কনসিডার করব। ক্লিয়ার এটা? জি স্যার। এখন আমরা ম্যাথ দেখি একটা, যে কোশ্চেন আছে কারে। এখন আমরা একটা প্রবলেম দেখবো যে কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা ডিল করতে পারি। এই চ্যাপ্টার থেকে একটা 25 মার্কসের কোশ্চেন পাবেন ইনশাআল্লাহ, প্রতিবারই প্রায় পড়ে, এবং আরো বেশি খুচরা অঙ্ক পেতে পারেন। CAM PLC has produced and marketed sleeping bags for several years. The sleeping bags are much heavier than some of the modern sleeping bags being introduced to the market. The company is concerned about the effects these will have on its sales. তাহলে অনেক লাইট ব্যাগ চলে আসছে, আপনার ব্যাগ অনেক ভারী, এই জন্য সেলস পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। So this company are considering investing in new technology that would enable them to produce a much lighter and more compact sleeping bag. The new machine will cost, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বাজেট, যেটা আমরা করব লং টার্ম ইনভেস্টমেন্ট। So the new machine to produce the lighter bag will cost 2,50,000 sterling pound and is expected to have 4-year life of 4 years with a scrap value of 10,000. বুঝতেই পারছেন আপনারা, যদি 2,50,000 স্টার্লিং পাউন্ড দিয়ে কেনা হয়, স্ক্র্যাপ ভ্যালু যদি 10,000 চলে যায়, তাহলে 2,40,000 আমাদের ব্যালেন্সিং অ্যালাউন্স বা ডেপ্রিসিয়েশন আমাদের ধরতে হবে 4 বছরে। যদি স্ট্রেট লাইন বলতো তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে 4 বছরের ভিতরে 60 করে ভাগ করে দিতাম, 4 × 24 60,000 করে। বাট এরা যেটা বলবে সেভাবে করবো। In addition, an investment of 35,000 sterling pound in working capital will be required initially. তাহলে আমরা যেটা বললাম, ওয়ার্কিং ক্যাপিটাল ইনিশিয়ালি হবে ক্যাশ আউটফ্লো, আর প্রজেক্ট শেষে হবে এটা ক্যাশ ইনফ্লো। The following forecast annual trading account has been prepared for the project. আমরা এক্সপেক্ট করছে প্রতি বছর সেলস হবে 2 লাখ করে, ম্যাটেরিয়াল লাগবে 40,000, লেবার লাগবে 30, ভেরিয়েবল ওভারহেড 10, ডেপ্রিসিয়েশন 20। এটা হচ্ছে অ্যানুয়াল প্রফিট। সো এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনার, এটা অনেকে জানেন অলরেডি, প্রফিট আর ক্যাশ ফ্লো ডিফারেন্সটা হচ্ছে যে ক্যাশ ফ্লোটা হচ্ছে আমরা ক্যাশ ইনফ্লো যেটা বলি সেটা হচ্ছে নেট, ক্যাশ ফ্লোটা হচ্ছে ক্যাশ প্রফিট যেটা, অর্থাৎ এখানে আপনি সেল যদি ক্যাশ ধরেন, ন্যাচারাল ক্যাশ, লেবার ক্যাশ, ওভারহেড ক্যাশ, বাট ডেপ্রিসিয়েশন অবশ্যই নন ক্যাশ, এটা নিশ্চিত, বিকজ ডেপ্রিসিয়েশনস আর নট অ্যাকচুয়ালি পেইড আউট অফ পকেট ফ্রম দ্য কোম্পানি। আউট অফ পকেট থেকে কোম্পানিকে দেওয়া লাগে না, নন ক্যাশ এক্সপেন্স। কাজে প্রফিট যদি 1 লাখ হয়, ক্যাশ ফ্লো কিন্তু হবে 1,20,000, কারণ ডেপ্রিসিয়েশন আপনাকে অ্যাড ব্যাক করতে হবে।
অথবা আরেকভাবে করতে পারে, সেটা হচ্ছে সেলস থেকে এই ক্যাশ খরচগুলো বাদ দিলে আপনি পেয়ে যাবেন, সেটা 1,20,000 হবে। এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল 10%, অর্থাৎ ফাইন্যান্স কস্ট। কর্পোরেট ট্যাক্স 30%, পেইড ইনটু ইনস্টলমেন্ট। এটা আপনাদের এক্সাম কোশ্চেনে দেখলাম ডিসেম্বর 2020 তে একইভাবে বলছে, হাফ পে করবে ইন দ্য ইয়ার in which it arises and the balance paid in the following year। এরকম টাইপের একটা অঙ্ক পড়ছে দেখলাম কাছাকাছি। ট্যাক্স ডেপ্রিসিয়েশন বের করার সময় আমাদের কি করতে হবে, 25% on reducing balance is available on capital expenditure। 25% reducing balance। reducing balance বলে আমরা জানি যে একদম অরিজিনাল যে কস্ট সেটার উপরে আমাদেরকে পার্সেন্ট অ্যাপ্লাই করে এরপরে অবশ্যই বাদ দিয়ে যে নেট বুক ভ্যালু থাকে প্রতি বছর সেই রিডিউসিং ব্যালেন্সের উপর আমরা ধরতে থাকি। ক্যালকুলেট whether CAMP PLC should invest in the new technology। এখন কোশ্চেন বুঝতে কারো সমস্যা আছে কিনা, না থাকলে আমি সমাধানে চলে যাচ্ছি। তা আমাদের বেসিক্যালি এখান থেকে বের করা লাগবে কতটুকু ক্যাশ ইনফ্লো কতটুকু ক্যাশ আউটফ্লো। এটার সাথে আমি একমত না, এটা বাংলাদেশে এই পার্টটুকু লাগবে না। আপনারা যারা কর্পোরেটে আছেন তারা বলেন, বাংলাদেশের ডেপ্রিসিয়েশন কি অ্যালাউয়েবল এক্সপেন্স না? আমরা কি ডেপ্রিসিয়েশন ট্যাক্স পারপাজে বাদ দিতে পারি না? আমরা নিশ্চয়ই বাদ দিতে পারি, তবে সেক্ষেত্রে কিছু পার্টিকুলার ইস্যু দেয়া থাকে যে এই ধরনের অ্যাসেটে এতটুকু পর্যন্ত ডেপ্রিসিয়েশন ট্যাক্সেবল। তো এই বিষয়টা আমরা ইউজুয়ালি দেখি, বাট এখানে কি হবে সেটা জানি। সেটা আমাদের থার্ড স্কেডিউলে দেওয়া আছে, তাই না? ডিটেইলস রেট দেওয়া আছে, তাই তো? আমাদের এনবিআর এর যে থার্ড শিডিউল, এখানে তো রেট গুলো দেওয়া আছে যে আমার কার, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি কোনটার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন রাখবো, দেওয়া আছে না? জি স্যার, বিষয়গুলোকে দেয়া আছে। তাহলে ওই রেটই তো আমরা রাখতে পারি কিনা? জি স্যার, আমরা তো ঠিক আছে কনসিডার করতে পারি। রাইট, কিন্তু এখানে ইউকের পার্সপেক্টিভ এরা বলছে যে depreciation is not allowable expense, but we do not agree with this point। সো এরা করছে কি, আপনার এই যে ক্যাশ ফ্লোর উপরে ট্যাক্স কাটছে, এই যে 1 লাখ তার সাথে 20,000 যোগ করে নিচ্ছে, যেহেতু ডেপ্রিসিয়েশন যদি অ্যালাউ না করে 1,20,000 উপরে ট্যাক্স কাটছে। কিন্তু আমরা যদি এরকম অঙ্ক বাংলাদেশে দেখলাম, পড়ে নাই খুব একটা, যদি পড়তো আমরা কিন্তু প্রফিটের উপরে ট্যাক্সটা কাটতাম, এই যে 1 লাখের উপরে ট্যাক্সটা কাটবো। কারণ বাংলাদেশে আমরা জানি, এবং বলা থাকবে কোশ্চেন হয়তো বা, বাংলাদেশে কিন্তু আপনার ট্যাক্সটা প্রফিট ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা ট্যাক্স প্রফিট বেরোয় তারপরে আমরা ট্যাক্স দিই, তাই না? ক্লিয়ার সবাই? কারো কোশ্চেন আছে বা দ্বিমত? তাহলে এটা আমাদের দেশে কি হতো, আমাদের দেশে জাস্ট স্ট্রেট আমরা কি করতাম, প্রফিট 1 লাখ, তারপরে আমরা 30% 30,000 পার অ্যানাম, মানে 30,000 পার অ্যানাম ট্যাক্স হতো। কিন্তু এরা বলছে যে ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল এক্সপেন্স না, কাজেই তারা আবার অ্যাড ব্যাক করে প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশনের উপরে তারা ট্যাক্স দিছে। এটা আসলে হয় না, বাংলাদেশে এটা হবে না। এটা আছে ধরে আমরা অঙ্ক করি, তাহলে প্রতি বছর ট্যাক্স চলে যাচ্ছে 36,000। তাহলে ট্যাক্সের ঝামেলাটা শেষ করি। স্যার যদি মানে আমাদের এক্সামে এই অঙ্কটাই পড়ে, এই স্টাইলই পড়ে, তাহলে আমরা কিভাবে করলে? ওই যে বলে দিলাম না, আমি এক্সাম কোশ্চেন দেখাবো সময় পেলে, না হলে আপনারা কাউন্সিলিং এ দেখে নেবেন আমার সাথে যোগাযোগ করে। এটা দেখবেন আমার জানা মতে এটা 1 লাখের উপর 30% ধরতাম, এইটুকু ডিফারেন্স, আর কিছু না। জি স্যার, আর কোশ্চেনে কিছু বলা না থাকলে আমি যদি এইভাবেই করি স্যার? না, কোশ্চেনে তো কিছু না কিছু বলা থাকবে, না হলে আমি দেখি ওরা সমাধান করছে যেভাবে, তাতে মনে হয় অবশ্যই একটা না একটা ডেমো থাকবে আমাদের সামনে। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, আমি দেখাবো এটা। আপনারা একটু ক্লাস 30টা শেষ হয়ে গেল, আপনারা একটু কন্টাক্ট রাখেন তাহলে, বা গ্রুপে করেন, নক করেন, কাউন্সিলিং আমরা অঙ্কগুলো দেখাবো। কারণ আমাদের সিলেবাস শেষ করতে হচ্ছে, তো এটা একটা ঝামেলা। এই চ্যাপ্টারে সময় দিচ্ছি কারণ এই চ্যাপ্টার থেকে অঙ্ক পড়ে প্রতিবার। পরবর্তী চ্যাপ্টার গুলোতে 2-1 মার্কসের খুচরা পড়তে পারে, নাও পড়তে পারে। সো মানে রুলস যদি আপনি পারেন, তাহলে রুলসে যদি কোনো চেঞ্জ বলে সেটা আমরা সহজে পারবো, এটা সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই সিচুয়েশন দেখলাম এড়াই গেছে। হ্যাঁ বলেন। স্যার একটু নামাজে গেছিলাম স্যার, তো আগের চ্যাপ্টারের প্রবলেম ছিল স্যার, ওটা কি ক্লাস শেষে সলভ করে দিবেন না স্যার? আগে শেষের দিকে সলভ করে, শেষের দিকে আমরা একটা শুরু করছি, তো জাস্ট শুরু করলাম। হ্যাঁ ঠিক আছে, শেষে সলভ করবো, ঠিক আছে, শেষে সলভ করবো। ওকে।
আমরা জাস্ট এটুকু করছি যে আমাদের কস্ট হচ্ছে 2,50,000 আর হচ্ছে এই যে প্রফিট দেওয়া আছে সেলস থেকে সমস্ত কস্ট বাদ দিয়ে 1,00,000 টাকা প্রফিট, এটার উপরে 30% ট্যাক্স রাখতে বলছে, 30% ট্যাক্স আমরা রাখবো। কিন্তু এরা বলছে যে ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল এক্সপেন্স না, ডেপ্রিসিয়েশন যোগ করে তারপরে ট্যাক্স বসছে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল এক্সপেন্স, কাজে আমাদের অ্যাড ব্যাক করার দরকার নাই, আমরা জাস্ট স্ট্রেট প্রফিটের উপরে অবচয় রাখতে এই ট্যাক্স কাটতে পারবো। ওকে, তারপরে আমি বিষয়টা দেখবো আমাদের এয়ার কোশ্চেন গুলো কিভাবে সলভ করছে, তবে অবশ্যই এটা সরাসরি প্রফিটের উপরে পার্সেন্টে হওয়ার কথা। কোশ্চেন আরেকটা কথা বলছে, এটা আমাদের এক্সামে এইভাবে দিছে, হাফ যে বছরে পাবে ট্যাক্সটা ধরবে সেই বছরে হাফ পে করবে, পরের বছরে হাফ পে করবে ব্যালেন্সটা। তাহলে 36 যদি হয় তাহলে ফার্স্ট ইয়ারে পে করবে অর্ধেক, অর্ধেক মানে কত? 36 এর অর্ধেক 18,000, তাই না? ঠিক আছে না? ক্লিয়ার এটা? So 36,000 per annum corporate tax. So half of the tax will be paid in the year in which it arises and half will be paid in the following year. So যেহেতু annuity আপনার ইয়ারলি যেহেতু হচ্ছে এটা অ্যানুয়াল যেহেতু এটা বলা হচ্ছে, কাজেই এখানে প্রতি বছরে পরের বছর থেকে এই কারেন্ট ইয়ারের হাফ পরের বছরের হাফ, পরের বছর থেকে দেখেন 36 করে, বাট শুধুমাত্র এটা লাইভ যেহেতু 4 ইয়ার বলছে, প্রজেক্টটা লাইভ 4 ইয়ার্স, কাজে শুধুমাত্র লাস্ট ইয়ারের যেই ট্যাক্সটা তার হাফ হচ্ছে 5th ইয়ারে চলে যাবে। ওকে, ওকে, ট্যাক্সের ইস্যুটা নিয়ে কারো কোশ্চেন আছে? যদিও প্রজেক্টের লাইভ 4 ইয়ার্স বাট 5 ইয়ার্স নেওয়া লাগছে, কারণ হচ্ছে যে কিছু কিছু ক্যাশ ফ্লো 5th ইয়ারে চলে যাচ্ছে। যেমন আমরা দেখলাম ট্যাক্সটা অর্ধেক পে করা হবে যে বছরে অ্যারাইজ করবে তার পরের বছরে, এখানে 50% চলে যাচ্ছে। আবার এখানে যে আমরা যে ট্যাক্স বেনিফিট পাবো ডেপ্রিসিয়েশনে, সেটা আমাদের হয়তো 5th ইয়ারে চলে যাবে, কারণ ট্যাক্স পে করতে ডিলে করলে ট্যাক্সের আপনি যে বেনিফিটটা পাবেন সেটাও ডিলে হবে। ওকে, তাহলে একটা ইস্যু দেখলাম আমরা, আরেকটা ইস্যু, দুইটা ইস্যু আমরা ক্লিয়ার করতে পারি। একটা হচ্ছে নেট ক্যাশ ইনফ্লো, যেহেতু আমাদের সেলস থেকে যদি আমরা ক্যাশ এক্সপেন্স গুলো বাদ দিই, 2 লাখ থেকে 40, 30, 10, 80,000 বাদ দিলে 1,20,000 থাকবে আমাদের ক্যাশ ইনফ্লো পারে না। অথবা অল্টারনেটিভলি আমরা প্রফিটের সাথে রিপ্রেজেন্টেশন বা অন্যান্য নন ক্যাশ এক্সপেন্স যোগ করলে আমরা নেট ক্যাশ ইনফ্লো পেয়ে থাকি। সো তাহলে প্রতি বছর আমাদের নেট ক্যাশ ইনফ্লো হচ্ছে 120 করে, যেটা অ্যানুইটি টাইপের পার অ্যানাম বলছে প্রতি বছর। তাহলে 4 বছর লাইভ প্রজেক্টে প্রতি বছর 1,20,000 করে ক্যাশ ইনফ্লো আসবে। এটা ক্লিয়ার? এই দুইটা ক্যাশ ফ্লো ক্লিয়ার কিনা? এই দুইটা ক্যাশ ফ্লো ক্লিয়ার কিনা সবাই? জি স্যার, বুঝতে পারছি। আরো কোশ্চেন থাকলে বলবেন। তাহলে এই পার্টটা আমরা দেখলাম, এই পার্টটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ হচ্ছে যে আমাদের কর্পোরেট ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন অনুসারে করা, মানে বাংলাদেশের সাথে একটু ঝামেলা আছে। আর ডেপ্রিসিয়েশনের কথা আমরা আগে বললাম যে 2,50,000 দিয়ে অ্যাসেটটা কেনা হয়েছে, স্ক্র্যাপ ভ্যালু থাকবে 10,000, তাহলে আমাদের ব্যালেন্সিং টোটাল আমাদেরকে অবচয় ধরতে হবে 2,40,000, অর্থাৎ লাস্ট ইয়ারে গিয়ে আমাদেরকে টোটাল 2,40,000 যেন খেয়াল রাখতে হবে। এখন যদি রিডিউসিং ব্যালেন্স মেথড হয়, তাহলে আমরা যেটা জানি যে অরিজিনাল কস্টের উপরে আমরা পার্সেন্ট অ্যাপ্লাই করবো। আমাদেরকে বলা হয়েছে 25% অন রিডিউসিং ব্যালেন্স ট্যাক্স ডেপ্রিসিয়েশন। এই যে আপনাদের যে কথাটা বললাম যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন বলতে ট্যাক্স অথরিটি যে রেটটা বলছে, অর্থাৎ যেমন বাংলাদেশে থার্ড স্ক্যাজুয়ালে যে রেটগুলো দেওয়া আছে, কাজে এটা অ্যালাউ করা হয়েছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ট্যাক্স অথরিটি এটা অ্যালাউ করবে 25% অন রিডিউসিং ব্যালেন্স। তাহলে আমাদের মেইন অরিজিনাল কস্ট 2,50,000, এটার পরে যদি আমরা 25% ধরে এই ফিগারটা আসবে। আসলে এইটা আগে দিয়ে ফেলছে, আসলে এটা মাইনাস না করলে এটা আসবে না, ওরা যেহেতু আগে করছে ক্যালকুলেশনের সুবিধার্থে, কারণ ডেপ্রিসিয়েশন বের করলে ট্যাক্স সেভটা আমরা বের করতে পারবো সহজে। সো যদি আমরা 2,50,000 উপরে 2,50,000 এর উপরে যদি আমরা 25% করে ধরি, তাহলে 62,500 ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন,
62,500 হচ্ছে ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। 2,50,000 থেকে 62,500 যদি আপনি মাইনাস করেন তাহলে আপনি পাবেন রিডিউসিং ব্যালেন্স পাবেন ফার্স্ট ইয়ারের শেষে 1,27,500। এই দুইটা ফিগার বোঝা গেছে? স্যার বলছে যে হাফ পেয়েবল ইন কারেন্ট ইয়ার, হাফ পেয়েবল ইন ফলোইং ইয়ার, এটা কোথায় স্যার? এই যে আপনার প্রতি বছর প্রফিট হবে কত? 1 লাখ, তাই না? 1 লাখের পরে যদি 30% ট্যাক্স ধরি তাহলে 30,000 হতো। তাহলে 30,000-এর হাফ দিতাম, মনে করেন ইয়ার 1 এর ট্যাক্স হাফ দিতাম, 15,000 এখানে দিতাম, বাকি 15,000 এখানে দিতাম। ক্লিয়ার? এখন ওরা যেহেতু ধরে নিচ্ছে যে ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল না, কিন্তু আপনারা ডিফার্ড ট্যাক্স করবেন নুরুদ্দিন স্যারের কাছে, দেখবেন ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল এক্সপেন্স। হয়তোবা আমরা একরকম করি আর ট্যাক্স অথরিটি আরেকরকম বলে। আমরা হয়তোবা ডিক্লাইনিং ব্যালেন্স বা স্ট্রেট লাইন বা ইউনিটস অফ অ্যাক্টিভিটি করি, বা আমরা ধরি 10 বছর চলবে, 5 বছর চলবে, ট্যাক্স অথরিটি হয়তো আলাদা লাইফ দিয়ে দিল। দুইজনের ভিতরে ডেপ্রিসিয়েশনের ডিফারেন্স হতে পারে, বাট দ্যাট শুড বি টেম্পোরারি ডিফারেন্স। আপনারা পড়বেন টেম্পোরারি ডিফারেন্স আর পার্মানেন্ট ডিফারেন্স। সো টেম্পোরারি ডিফারেন্সের কারণে ডিফার্ড ট্যাক্স অ্যারাইজ করে, সেটা আপনারা ট্যাক্স চ্যাপ্টারে ভালো করে পড়বেন। সেইখানে আমি যেটা বলবো যে এটা যেটা আছে সেটা দিয়ে আমি বলে দিচ্ছি, তারপরে এয়ার কোশ্চেন থেকে আমি দেখাই দেবো যে আসলে প্রফিটের উপরে ডেপ্রিসিয়েশন হবে, ডেপ্রিসিয়েশনের পুরো মানে অ্যাড ব্যাক করা লাগবে না, প্রফিটের উপরে ট্যাক্স ধরা যাবে। এদেরটা যদি আমি কারেক্ট ধরি তাহলে 36,000-এর অর্ধেক আমি দিচ্ছি কারেন্ট ইয়ারে, অর্ধেক দেবো পরের বছরে, আর নেক্সট ইয়ার থেকে প্রতি বছরে অর্ধেক 18, এই বছরের পরের বছরে 18, 36 হয়ে যাবে না সবগুলো? জি স্যার, এখন বুঝতে পারছি। আর লাস্ট ইয়ারে গিয়ে যে ওই যে প্রথম বছরে যে অর্ধেক অথবা ফোর্থ ইয়ারে যে 36 আসবে, সেই 36-এর ফোর্থ ইয়ারে অর্ধেক দিবেন আর ফিফথ ইয়ারে গিয়ে বাকি অর্ধেক দিবেন। ক্লিয়ার? জি ওকে। আর ক্যাশ ফ্লোটা যেটা বললাম সেটা তো আপনারা পাচ্ছেন, এই এখান থেকে পাচ্ছেন যে আমাদের প্রফিট হবে 1 লাখ, আর অবশ্যই আমরা জানি যে এটা ক্যাশ ইনফ্লো ধরতে হয়, কারণ এটা ক্যাশ আউটফ্লো হয় না। এই জন্য আমাদের নেট ক্যাশ ইনফ্লো হচ্ছে 1,20,000। প্রফিটের সাথে নন ক্যাশ এক্সপেন্স যোগ করলে ক্যাশ ইনফ্লো পাই, অথবা এই সেলস থেকে ক্যাশ এক্সপেন্স গুলো বাদ দিলেও পাবেন, যেভাবে করবেন সেভাবে ইনফ্লোটা পাবেন। ক্লিয়ার এই দুটা? এখন এই টেবিলটা আমরা কেন করছি? এই টেবিলটা আমরা করছি যে এই যে ডেপ্রিসিয়েশন ধরলাম, এই ডেপ্রিসিয়েশনের উপরে ট্যাক্স বেনিফিট পাই আমরা। ট্যাক্স বেনিফিটটা কি এটা আপনারা বোঝেন অনেকেই। সেটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন যদি আমাদেরকে অ্যালাউ করে, দেখাইতে দেয়, তাহলে এইটার উপরে আমরা কি পাবো? এটা যদি খরচ দেখায় তাহলে আমাদের প্রফিট বাড়বে না কমবে? বাড়বে। প্রফিট কমবে। ডেপ্রিসিয়েশন যদি আমরা দেখাইতে পারি আমাদের প্রফিট বাড়বে না কমবে? কমবে। মনে করেন আপনার প্রফিট হয়েছে 10 কোটি টাকা, 2 কোটি টাকা অবশ্যই দেখাবেন। যদি না দেখান তাহলে 10 কোটির উপরে ট্যাক্স দেবেন, আর যদি 2 কোটি টাকা অবশ্যই দেখাতে পারেন তখন প্রফিটটা কত হয়ে যাবে? 12 কোটি না 8 কোটি? 8 কোটি। 8 কোটি। তাহলে ডেপ্রিসিয়েশনের কারণে আমার কি হলো? প্রফিট বাড়লো না কমলো? কমলো স্যার। কমলো। তো মনে করেন আমি 30% ট্যাক্স দেবো, তাহলে এই যে ডেপ্রিসিয়েশন না থাকলে আমি ট্যাক্স দিতাম 30%, মানে কত? 3 কোটি টাকা ট্যাক্স দেওয়া লাগতো। আর ডেপ্রিসিয়েশন আছে দেখে আমাকে ট্যাক্স দেওয়া লাগবে কত? 8 কোটির উপরে 30% দিলে 3 × 24, 2.4 crore। তাহলে প্রায় 6 লাখ টাকা আমার সেভ হলো। 2 কোটির উপরে 30% আমার সেভ হলো। 2 কোটির 30% মানে কত? 60 লাখ টাকা, মানে 6 মিলিয়ন। ক্লিয়ার? স্যার, প্র্যাকটিক্যালি যখন রিটার্ন করা হয় ওখানে তো স্যার ডেপ্রিসিয়েশন নামে কোনো কিছু দেখানোই হয় না, ওখানে আসবাবপত্রকে দেখানো হয়। ইন্নালিল্লাহ, কি বলেন? স্যার প্র্যাকটিক্যালি রিটার্নের কথা বলতেছি আমি স্যার, যে আমাদের যে ভ্যাট ট্যাক্স এর রিটার্ন করা হয় স্যার। আচ্ছা, রিটার্ন যখন করেন, শুনেন, রিটার্ন যখন কর্পোরেট রিটার্ন করবেন আপনি, হ্যাঁ, তাহলে ব্যক্তিটা বলছি স্যার। আচ্ছা, ব্যক্তিটা আপনি ডেপ্রিসিয়েশন কোথায় পাচ্ছেন? ব্যক্তির আবার কই অবশ্যই পেলে না। স্যার ব্যক্তি যে আসবাবপত্র কিনে বা এগুলোর কোনো স্যার হবে না স্যার? হ্যাঁ, ব্যক্তিগত জিনিসের কোনো, আপনার আসবাবপত্র কিনলে বিক্রি করলে ট্যাক্স, পার্সোনাল ইফেক্টেড ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় না। আপনার শুধুমাত্র বিজনেসম্যান হলে হবে, তখন বিজনেস এটা যেটা সেটা হবে। পার্সোনাল জিনিসের ট্যাক্সও নাই, পার্সোনাল জিনিসের আপনার ইয়েও নাই। যার ট্যাক্সই দেবেন না তার আবার আপনি অবশ্যই ধরবেন কেন? আপনি পার্সোনাল ইনকাম ট্যাক্সে তো ভেজাল আছে, বলেন কি আপনার সমস্যা কি বলেন? ইনকাম ট্যাক্স আমরা যে দেবো পার্সোনাল কয়টা খাত থেকে হয় বলেন? ইনকামের খাত কয়টা? স্যার ব্যক্তির আয়ের উৎস কথা বলবো? হ্যাঁ, 7 হেডস অফ ইনকাম, মনে আছে? স্যালারি থেকেও আসে, ইনভেস্টমেন্ট থেকে আসে। 7টা খাত, তাই তো? মোট 7টা। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুসারে 7টা খাত, ইনকাম ট্যাক্স রুলস অনুসারে 10টা।
তো ট্যাক্স রিটার্নে তো খালি খাতগুলো সংক্ষেপ থাকে, বিস্তারিত একটা ফর্মে আছে একটা ফর্মে নাই। জি স্যার। তো তাহলে এখানে তো অবশ্যই প্রশ্ন আসে না, অবশ্যই আপনার ইনকাম বিজনেসের ওইখানে যাবে শুধু। ঠিক আছে, কর্পোরেট ট্যাক্স করছেন? না স্যার, কর্পোরেট করিনি স্যার। তাহলে পাবেন, কর্পোরেট নিয়ে আমরা পিএলসি অঙ্ক করছি। পিএলসি মানে কি? পিএলসি মানে কি বলেন? স্যার পাবলিক লিমিটেড কোম্পানি, যদি Public বাংলাদেশে limited এলটিডি ব্যবহার করে, ইংল্যান্ডে বা Right. পিএলসি। রাইট, আমরা এলটিডি বলি, ওইখানে বাইরের দেশে পিএলসি বলে। রাইট, তাহলে ওই ব্যক্তির কথা বলে এখানে সুবিধা করা যাবে না। তাহলে আমরা কেন করলাম এই যে 6 মিলিয়ন আমি ট্যাক্স দেখানোর কারণে আমার কোম্পানির অ্যাসেটের আমি ট্যাক্স বেনিফিট পাচ্ছি, কারণ 6 মিলিয়ন আমার ট্যাক্স কমে গেল, এটাকে বলা হচ্ছে ট্যাক্স বেনিফিট। ক্লিয়ার এখন? বোঝা গেছে এটা? স্যার ওকে, তাহলে আমি যে অবশ্যই দেখালাম, আমি যে অবশ্যই দেখাবো প্রতি বছর, তারপরে আমি ট্যাক্স বেনিফিট পাবো না? কত পার্সেন্ট পাচ্ছি? 30%। তাহলে 2,50,000-এর 25% ট্যাক্স অবশ্যই দেখালাম, এটার পরে আমি 30% ট্যাক্স পাবো। তাহলে 30% ট্যাক্স যদি আমরা ধরি, ট্যাক্স তাহলে আমার ট্যাক্স বেনিফিট আসবে 18,750। কিন্তু আমরা বললাম অর্ধেক দিব যে বছরে আসবে, বাকি অর্ধেক পরের বছর। তাহলে এটার অর্ধেক কত? তাহলে ফার্স্ট এর আমরা এই পরিমাণ ট্যাক্স বেনিফিট পাবো। ট্যাক্স বেনিফিট পাবো মানে ট্যাক্স কমে যাবে, তার মানে এটা ইনফ্লো, ক্যাশ ইনফ্লো। পকেটে টাকা আসবে না, কিন্তু টাকা কম দেবো, তার মানে ইনফ্লো। এটা বোঝা গেছে না? কোশ্চেন আছে? ক্যালকুলেশন কনসেপ্ট দুইটাই। মানে এই চ্যাপ্টার দেখাতে গেলে আমার পুরো বাকি ক্লাসগুলো সব শেষ হয়ে যাবে আমি যদি ভেঙে ভেঙে দেখাই, মানে পরের চ্যাপ্টার গুলো হাত দিতে পারবো। স্যার ট্যাক্স ডিপ্রিসিয়েশনের লাস্ট এটা স্যার 95,469, এই ব্যালেন্সটা একটু বুঝাই দিবেন। ওইটা তো বোঝাবো আমি, ওইটা একদম সহজ। কিন্তু আমি এই লাইনটা বুঝলেন না, তাই বলেন ফার্স্ট রোটা 9375, এটা বুঝছেন? এই ক্যাশ বেনিফিট বুঝছেন কিনা? হ্যাঁ না একটা কিছু বলতে হবে না, তো আমি আগাইতে পারবো না। স্যার এটা হচ্ছে কি বুঝতে পেরেছি স্যার, 18,750-এর 50%, কারণ আমরা Right. আমরা 50% দিয়ে হচ্ছে গিয়ে যে ট্যাক্স দেই, তো সেখানে তার 100% দাবি করতে পারবো না। রাইট রাইট, থ্যাংক ইউ। সেকেন্ড ইয়ারে আসেন। এখন সেকেন্ড ইয়ারে আমরা এটার উপরে ট্যাক্স ধরবো, 2,50,000 থেকে এটা বাদ দেওয়ার পরে যে রিডিউসিং ব্যালেন্স থাকলো সেটার উপরে ধরবো। তাহলে সেটার উপরে ধরলে আমাদের অবশ্যই আসবে 46,000, তারপরে 30% ট্যাক্স বেনিফিট আগের মতো এখন চলতে থাকবে একইভাবে ক্যালকুলেশন। 14,000 অর্ধেক আমরা পেমেন্ট করবো, অর্ধেক বেনিফিট পাবো 7,032। তাহলে গত বছরে ছিল 9,375, আর এই বছরের পাইলাম হচ্ছে 7,000, মোট বেনিফিট পাবো 16,000। ক্লিয়ার? এটা বুঝতে সমস্যা আছে কারণ এটা বুঝলে বাকি তিনটা পারবেন। 16,407 এটা কিভাবে আসলো, এটা ক্লিয়ার কিনা? স্যার এই বেনিফিট মানে তো স্যার ওই যে ডিপ্রিসিয়েশন দেখানোর কারণে যে আমার নেট প্রফিট কমে গেল, সেখানে Right, হ্যাঁ, tax কম দিলাম। সেই বেনিফিটটা। হ্যাঁ, ট্যাক্স কম দিলাম, রাইট, ট্যাক্স কম দেবো, এটা এই বেনিফিটটা। বুঝতে পারছি। ক্লিয়ার এখন? তাহলে থার্ড ইয়ারে গিয়ে আবার সেকেন্ড ইয়ারের অর্ধেক দেবেন, আর থার্ড ইয়ারে যেটা হবে তার অর্ধেক দেবেন। ফোর্থ ইয়ারে গিয়ে আবার ফোর্থ ইয়ারে যেটা হবে তার অর্ধেক দেবেন, আর থার্ড ইয়ারের অর্ধেক দেবেন। আর ফিফথ ইয়ার যদি আমাদের প্রজেক্টের লাইফ 4 বছর, কিন্তু 5 বছর চলে আসছে, কারণ এই যে ফিফথ ইয়ারের বাকি অর্ধেক, ফোর্থ ইয়ারের বাকি অর্ধেক ফিফথ ইয়ারে চলে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দুইটা জিনিস ফিফথ ইয়ারে চলে গেছে, একটা হচ্ছে ট্যাক্স পেমেন্ট করবো আর ট্যাক্সের বেনিফিট পাবো। ট্যাক্স পেমেন্ট করলে আমার ক্যাশ আউটফ্লো হবে, আর ট্যাক্সের বেনিফিট পেলে ক্যাশ ইনফ্লো হবে। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, ইনফ্লো বের করা শিখলাম, কর্পোরেট ট্যাক্স বের করা শিখলাম, ট্যাক্স ডেপ্রিসিয়েশনের বেনিফিটটা শিখলাম। এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে বলবে, নাহলে বাকিটা আর কোনো ঝামেলা না। আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাদের মেশিনে বিনিয়োগ করা লাগবে 2,50,000, আর ওয়ার্কিং ক্যাপিটাল চলে যাবে 35। তাহলে 2,50,000 35,000 এটা হচ্ছে এখনই আমরা বিনিয়োগ করব। তাহলে 2,85,000 হচ্ছে আমাদের ইমিডিয়েট ক্যাশ আউটফ্লো। স্যার আমার যে কোশ্চেনটা ছিল যে ট্যাক্স ডিপ্রিসিয়েশনের লাস্ট স্যার 95,469। সরি, হ্যাঁ দাঁড়ান আমি ভুলে গেছি, সরি। আচ্ছা, লাস্ট হচ্ছে যে এইখানে আসেন, আমি যদি এটা আমার সেকেন্ড ইয়ারে শেষ, এটা ফার্স্ট ইয়ারে শেষে ব্যালেন্স, এটা সেকেন্ড ইয়ারে শেষে ব্যালেন্স, এটা হচ্ছে থার্ড ইয়ারে শেষে ব্যালেন্স, রাইট? এটা তো পারবেন না? পারবেন? জি স্যার, এতটুকু ক্লিয়ার স্যার। তাহলে আমার সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু কত? কোশ্চেনে দেওয়া আছে স্ক্র্যাপ ভ্যালু কত? 10,000 স্যার। তাহলে এটা থেকে 10,000 মাইনাস করে দেন লাস্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। স্যার মাইনাস করব কেন স্যার?
কেন করব? কারণ আমি মোট ব্যালেন্সিং অ্যালাউন্স, আমি মোট অবস্থা দেখাতে পারবো কত? আমাকে পারমিশন দেওয়া হয়েছে অবস্থায় দেখাইতে কত? 2,40,000। 2,40,000। তাহলে আমি 3 বছর মিলে যা দেখাইছি তার থেকে 2,40,000 থেকে 3টা বাদ দিয়ে যা থাকবে লাস্টের ডেপ্রিসিয়েশন হবে। যে মেথডই করেন না কেন লাস্টের অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনাকে। এবার বোঝা গেছে কেন? এই 4টা যোগ করেন আপনি 2,40,000 পাবেন। তার মানে স্যার 2,40,000 থেকে মানে যা টোটাল ডিপ্রিসিয়েশন বলবে, তাহলে 3 বছরটা বাদ দিয়ে লাস্ট যা থাকবে সেটার সাথে ওই সেলভেজ ভ্যালুটা মাইনাস করে দিতে হবে। রাইট, তাহলে বাকিটা আপনি, এটা তো আপনার দাবি, আপনার অধিকার এটা, যে আমি অ্যাসেট কিনছি 2,50,000, আমার সেলভেজ ভ্যালু 10, আমি 2,40,000 অবশ্যই এটা আমার ডেপ্রিসিয়েবল কস্ট, আমাকে অবশ্যই দেখানোর অধিকার দিতে হবে, যে মেথডে দেয় না কেন। সো আমি 3 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, রিডিউসিং ব্যালেন্স, স্টেট লাইন, ইনভেস্ট অ্যাক্টিভিটি, হোয়াট এভার মেথড ইউ followed, you adapted, you have the right to show the full depreciation during the lifetime of the asset or project. কাজেই আপনি 2,40,000 থেকে প্রথম 3 বছরের অবস্থায় বাদ দিবেন, দিয়ে লাস্ট ইয়ারে ব্যালেন্সিংটা দেখা দেবেন। ক্লিয়ার? এটা ইউনিভার্সাল রুল। হ্যাঁ, ডিবেট আছে? কোনো ডিবেট আছে? না স্যার, কিন্তু স্যার Okay. একটু একটা রিকোয়েস্ট ছিল, সেটা যে স্যার প্রত্যেকটা ইয়ারে স্যার এই চ্যাপ্টার থেকে ম্যাথ থাকে প্রত্যেকটা সেশনেই। স্যার এই চ্যাপ্টারটা একটু স্লো গেলে স্যার একটু বোঝা গেলে ভালো হয় স্যার, বাকিগুলো। না, আমি তো স্লোই যাচ্ছি, এই জন্য তো সব অঙ্ক করাচ্ছি। আমার মনে হয় না খুব কম টিচারই সব অঙ্ক করাই, একটা করে অঙ্ক করাই, চ্যাপ্টার শেষ করে, এটাই নিয়ম। আসলে আমি নিয়মের বাইরে যাচ্ছি, কারণ আমি সময় পাচ্ছি মনে হচ্ছে, এই কারণে আমি চেষ্টা করছি সবগুলো অঙ্ক দেখানো। P2 তে আমি সবগুলো অঙ্ক দেখাই এখন আগে শেষ হয়ে গেছে। P2 তে সিলেবাস চ্যাপ্টার কম, ওইখানে 12টা চ্যাপ্টার, এখানে 18টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার বেশি। এখন ওদেরকে 2টা কোশ্চেন করাই, একটা কোশ্চেন পুরো সলভ করাই ফেলছে, আর একটা কোশ্চেন আগামী দিন করাবো। সো এখন আপনার সমস্যা হচ্ছে যে সামনে আরো 4-5টা চ্যাপ্টার আছে, যেটা সমস্যা। বাট আপনি যে কোনো জায়গায় আমাকে পজ করাতে পারবেন, আপনি আটকাই গেলে আমাকে বলবেন, আমি ওখানে সলভ করে যাব, না সলভ করে যাব না। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এখন তাহলে 2,50,000 বিনিয়োগ আর 35 হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ইমিডিয়েটলি 2,85,000 টাকা লাগবে আমাদের। আর এখন যেহেতু 1 টাকার প্রেজেন্ট ভ্যালু 1 টাকায়, কাজে এখন তো 2,85,000, এটা হচ্ছে নেগেটিভ মানেই ক্যাশ আউটফ্লো। আর যখন লাইফ শেষ হয়ে যাবে প্রজেক্টের 4 নম্বর বছরের শেষে, তখন আমরা সেলভেজ ভ্যালু পাবো 10,000, আর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালটা আবার রিকভার হয়ে যাবে পুরোটাই। ক্লিয়ার এই দুটা? কোশ্চেন আছে এটা নেই কোনো? স্যার চতুর্থ বছরে ওয়ার্কিং ক্যাপিটালটা আবার আসলো কেন স্যার? ওই যে শুরুতে আপনি কি দেরি করছেন একটু ক্লাসে? জি স্যার, আমি যে নামাজে গেছিলাম, আজকে দেরি করছি স্যার। আচ্ছা, এই দেখেন, it is treated as working capital. It is treated as an investment at the start of the project and আচ্ছা, তারপরে দেখেন, at the end of the project the working capital is released. This is treated as cash inflow at the end of the project. বুঝা গেছে? আপনি ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার একটা প্রজেক্টের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ দিলেন, মানে খরচ করতে দিলেন। যখন প্রজেক্টটা লাইফ শেষ হয়ে যাবে, তখন কি ওই ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হবে? স্যার বুঝতে পারছি। এই কারণে লাইফের শুরুতে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে হয়, আর প্রজেক্টের লাইফ শেষ হয়ে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ, মানে এটা ক্যাশ ইনফ্লো হিসেবে ফেরত চলে আসে। আর ডিসকাউন্টিং টেবিল তো আপনারা এই ফ্যাক্টর গুলো নিয়ে নেবেন টেবিল থেকে। ক্যালকুলেশনও শিখাইছি আপনাদের। 10%-এর জন্য যদি আপনারা ডিসকাউন্টিং টেবিল ইউজ করেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এটা আপনাদের এখানে আমি দিয়ে দিছি। ছবিটা যদিও রোদ্রের কারণে বিশ্রী, আমি ছবিটা আবার ভালো করে দেবো আপনাদের। দেখেন এখানে 10% ডিসকাউন্ট দিলে ইয়ার 1 এ 909.826751683, 909 683, দুইটা মনে রাখলে হবে, 909 683, প্রথম দুইটা মনে রাখলে চলবে। 909,863, এই যে ফার্স্ট ইয়ারে দেখেন 909, লাস্ট ইয়ারে 683। ঠিক আছে না? পারবেন না সবাই টেবিল থেকে নিতে? এটা হচ্ছে 5 নম্বর বছরে। সবাই তো
প্রেজেন্ট ভ্যালু টেবিল ইউজ করতে পারবেন, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা যে বছরের ক্যাশ ফ্লো, এই যে বছরে কি করবেন, 1,20,000 হচ্ছে ইনফ্লো, 18,000 আউটফ্লো, এটা আবার ইনফ্লো, তাহলে ইনফ্লো দুটো যোগ করবেন, আউটফ্লোটা মাইনাস করবেন, এই ফিগারটা পেয়ে যাবেন। এইভাবে আমরা প্রত্যেকটা বছরে ইনফ্লোটা যোগ করবো, আউটফ্লোটা মাইনাস করবো করে ওই বছরের নেট ক্যাশ ফ্লোটা পাবো। আর যে নেট ক্যাশ ফ্লোটা পাবো সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে গুণ করলে সেই বছরের প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। এখন নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে পাবো? লাস্ট ইয়ারে দেখেন এটা হচ্ছে আউটফ্লো, আর এই 4 বছরে হচ্ছে ইনফ্লো, এই বছরে আউটফ্লো। তাহলে এই 4টা পজিটিভ ইনফ্লো থেকে নেগেটিভ 2টা আউটফ্লো মাইনাস করে দিলে আপনি নেট পাবেন হচ্ছে এটা। নেট প্রেজেন্ট ভ্যালু যেহেতু পজিটিভ সেহেতু আমরা এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে পারি। এনি কোশ্চেন? কোশ্চেন? ওকে, কোশ্চেন না থাকলে এখন দেখেন আমরা ইনফ্লেশন কিভাবে ডিল করব। আমরা প্রজেক্টের শুরুতে যেই যেমন অবস্থা থাকে পারচেজিং পাওয়ারের মানির, সেটা উইথ দ্য পাসেজ অফ টাইম মানি মে লুজ ইটস পারচেজিং পাওয়ার, or the cost of material may goes up, cost of material may go up, selling price may go up, other fixed cost, variable cost may go up. So we can adjust our cash flows by inflation, by the expected rate of inflation. So আমরা যদি দুই ভাবে এটা ডিল করতে পারি, আমরা একটা অঙ্কে দেখাবো। একটা হচ্ছে যে একটা ওয়ে হচ্ছে যে একটা রিয়েল মেথড, একটা মানি মেথড। একটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালুকে আমরা ইনফ্লেশন রেট দিয়ে অ্যাডজাস্ট করবো, সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট রেটকে অ্যাডজাস্ট করা লাগবে না। আর একটা মেথড হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আমরা প্রত্যেকটা ক্যাশ ফ্লো আউটফ্লোকে কিছুই করবো না, যেমন আছে তেমনই থাকবে, নর্মাল টার্মে থাকবে, ডিসকাউন্ট রেটটাকে আমরা রিয়েল করে নেবো অ্যাডজাস্ট করে। দুইটা মেথড, আমি ক্লিয়ার? দুইটা বলছি, আবার বলছি। একটা মেথড হচ্ছে ক্যাশ ফ্লোকে আমরা প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে ইনফ্লেশন অনুসারে অ্যাডজাস্ট করবো। যদি বলে কস্ট 5% করে বাড়বে, তাহলে নর্মাল যে প্রথম যে আমাদের এস্টিমেশন প্রতি বছর 5% করে আমরা বেশি করে ধরবো। আর যদি বলে যে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল কিছু করা লাগবে না। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা ক্যাশ ফ্লো গুলোকে কিছুই করবো না, ক্যাশ ফ্লো যেমন নর্মাল টার্মে আছে তেমন নর্মাল টার্মে থাকবে, মনিটারি টার্মে থাকবে, রিয়েল টার্মে নিয়ে যাবো না, বরং আমরা ডিসকাউন্ট রেটটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব ইনফ্লেশন দ্বারা। তো দুইটাতে মেথডে সেম রেজাল্ট আসবে। তো আমরা ডিসকাউন্ট রেটটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে পারি তার একটা ফর্মুলা দেওয়া আছে। 1 প্লাস আর ইজ ইকুয়াল টু 1 প্লাস এম ডিভাইডেড বাই 1 প্লাস আই। এটা খুব ডিফিকাল্ট কিছু না। এই আরটাই হচ্ছে রিয়েল রেট, আর এমটা হচ্ছে নর্মাল কস্ট অফ ক্যাপিটাল। যেমন আগের অঙ্কে আমরা দেখলাম এই যে 10%, এটা হচ্ছে নর্মাল কস্ট অফ ক্যাপিটাল এম, এটা হচ্ছে 10% হচ্ছে এম, 10% হচ্ছে এম। আর মনে করেন রেট অফ ইনফ্লেশন দেওয়া আছে 7%, তাহলে মুখস্থ করার দরকার নাই। 1 প্লাস কস্ট অফ ক্যাপিটালকে 1 প্লাস ইনফ্লেশন দিয়ে ভাগ করবেন, তো 1.1 কে 1.07 দিয়ে ভাগ করবেন, করলে যেটা পাবেন সেখান থেকে আপনি আর এর ভ্যালু মানে যে রিয়েল টার্মে অর্থাৎ ইনফ্লেশন অ্যাডজাস্টেড যে কস্ট অফ ক্যাপিটাল, আর এর ভ্যালুটা বের করতে হলে 1 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে 1টা মাইনাস হয়ে যাবে, তার মানে আর এর ভ্যালু হবে 2.8%। তার মানে 7% ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে রিয়েল টার্মে আপনার কস্ট অফ ক্যাপিটাল টিকবে মাত্র 2.8%। পারবেন সবাই কস্ট অফ ক্যাপিটাল বের করতে? অ্যাডজাস্টেড কস্ট অফ ক্যাপিটাল, এই ফর্মুলাটা নিয়ে কারো কোশ্চেন আছে? এটা কি বোঝা গেল না রিপিট করব? স্যার এ মানে কি বললেন স্যার? এম মানে যে নরমাল কস্ট অফ ক্যাপিটাল, যেটা রিটার্ন নরমাল টার্মে অর মনিটারি টার্মে। ওকে স্যার। এই যে যেমন এই যে এখানে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, এটা কি ইনফ্লেশন অ্যাডজাস্টেড? না, নরমাল। হ্যাঁ, বিফোর ইনফ্লেশন অ্যাডজাস্টেড। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এখানে বলা আছে এম আর আই। সো আমরা একটা অঙ্কে দেখাচ্ছি, এই অঙ্কটাই প্র্যাকটিস করে দেখাচ্ছি। এই দুই মেথডে করছে, একটা হচ্ছে ক্যাশ ফ্লোকে, একটা হচ্ছে প্রথমে বলছে নরমাল ক্যাশ ফ্লো দিয়ে করেন, পরের বার বলছে রিয়েল ক্যাশ ফ্লো দিয়ে করেন। তো আপনি ক্যাশ ফ্লো নরমাল রাখলে ডিসকাউন্ট রেটকে অ্যাবনরমাল মানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে দিতে হবে। আবার যদি ক্যাশ ফ্লোকে অ্যাডজাস্ট করে ফেলেন তাহলে ডিসকাউন্ট রেটকে কিছু করতে পারেন, যে কোনো একটা, দুইটা করতে যাবেন না।
তাহলে ডুয়াল ইফেক্ট পড়ে যাবে। Storm Limited is evaluating Project X, which requires an initial investment of $50,000 sterling pound. Expected net cash flow are expected net cash inflow দেওয়া আছে সরাসরি সব অ্যাডজাস্ট করে 20,000 per annum annuity for 4 years at today's price, আজকের প্রাইসে মানে অর্ডিনারি প্রাইসে দেওয়া আছে। However, these are expected to rise by 5.5% per annum because of inflation. তাহলে ইনফ্লেশনের কারণে 5.5% করে এটা বাড়বে ক্যাশ ফ্লোটা। এট দ্য সেম টাইম এখানে কি বলছে, ফার্মের কস্ট অফ ক্যাপিটাল 15% নরমাল টার্মে। ক্যালকুলেট দ্য এনপিভি ডিসকাউন্টিং মানি ক্যাশ ফ্লো, মানে ক্যাশ ফ্লোটা নরমাল থাকবে। তার মানে এটাকে আপনার যদি আপনি মানি ক্যাশ ফ্লোতে নিয়ে যান তাহলে এই নরমাল কস্ট অফ ক্যাপিটাল দিয়ে করতে পারেন, এই যে দেখেন। আর যদি ক্যাশ ফ্লোকে অ্যাডজাস্ট না করেন তাহলে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে টেবিলটা যদি আমরা করি, আমাদের ইনভেস্টমেন্ট এখন চলে যাচ্ছে 50,000, এটা ক্যাশ আউটফ্লো। এখন 50,000 এর ভ্যালু 50,000। সেকেন্ড, আচ্ছা টার্মটা কি ঠিক আছে? আমার কাছে তো মনে হচ্ছে টার্মটা উল্টাপাল্টা করছে। আপনাদের কারো কোনো ধারণা আছে? অ্যাকাউন্টিংয়ে যেটা আমরা বলতাম মানি বলতে বোঝাতাম মানিটারি টার্ম, অর্থাৎ জাস্ট উইদাউট পারচেজিং পাওয়ার অ্যাডজাস্টেড। আর রিয়েল বলতে আমরা বোঝাতাম অ্যাডজাস্টমেন্ট করার পরে, তাই না? জি স্যার। কিন্তু এখানে মনে হচ্ছে উল্টা বলছে, তাই না? এরা উল্টা বলছে। এটা কি তাদের টার্মের ভুল নাকি তাদের বোঝানো এরকম? আই এম নট শিওর, বাট আমরা শিখছি উল্টাটা। মানি বলতে বোঝাই সিম্পল মানিটারি টার্মে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, আর রিয়েল বলতে বোঝায় ফিজিক্যাল ক্যাপিটাল বা পারচেজিং পাওয়ার অ্যাডজাস্ট ক্যাপিটাল। যাই হোক, টার্ম উল্টা পাল্টা যাই হোক, আমরা অ্যাডজাস্ট করতে পারলে হবে। দুইটা মেথড লাগবে না, যে কোনো একটা মেথড করলে হবে। রেজাল্ট খুবই ক্লোজ, 11 টাকা কম বেশি হয়তো বা কোনো ফ্র্যাকশনের কারণে এটা হয়েছে। তো যদি আমরা ক্যাশ ফ্লোটাকে অ্যাডজাস্ট করে নেই তাহলে কত বলছে? 5.5%। তাহলে আমাদের বলছে যে এখন টুডে মানে জিরোতে হচ্ছে 20,000, তাহলে 1 বছর পরে কত হবে? 5.5% অ্যাডজাস্ট করে দেন। এটা খুবই সিম্পল, পারবেন সবাই। এটা হচ্ছে 20,000 20,000 মাল্টিপ্লাইড বাই 1.055, যেহেতু 5.5%। তাহলে যদি অ্যাডজাস্ট করি আমরা তাহলে আমাদের 21,100। বোঝা গেছে? এটা বুঝতে পারছেন? আবার যদি সেকেন্ড ইয়ারে যান তাহলে 1.01 টা হচ্ছে অরিজিনালের জন্য, আর ডিসকাউন্ট রেট এই যে ইনফ্লেশন রেট 5.5%, এই জন্য আমি 1.055 দিলাম। সেকেন্ড ইয়ারের জন্য আমরা কি করব? পাওয়ার দেবো 2 সেকেন্ড ইয়ার। তাহলে সেকেন্ড ইয়ারে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হলে আমাদের 1.11 দিয়ে আপনার 20,000 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা আসবে 22,261। থার্ড ইয়ারে যদি যেতে চান 1.055 পাওয়ার হবে 3, তাহলে আমাদের রেগুলার ক্যাশ ফ্লো হচ্ছে 20,000, নেট ক্যাশ ফ্লো 23,484.85। এই যে পারবেন এখন সবাই? স্যার এটা তো নরমাল প্রেজেন্ট ভ্যালু যে আমরা বের করি ওর মত না স্যার। না, আমরা ক্যাশটাকে অ্যাডজাস্ট আগের অঙ্কে দেখেন, তাহলে আমি ক্লিয়ার করি। এই যে 1,20,000 ছিল, 1,20,000 কে আমরা চেঞ্জ করছি কোনো না? প্রতিবারে 1,20,000। স্যার এটা তো দেয়া ছিল বিধায়, কিন্তু অন্যান্য তো এরকম আপনার পরিবর্তিত থাকে স্যার। আচ্ছা, তাহলে আপনার কথা সূত্র ধরে আমি আগাই। পরের বার দেখেন, এই দেখেন এখানে আসেন, এখানে ওরা কস্ট অফ ক্যাপিটালটাকে অ্যাডজাস্ট করছে, তখন ক্যাশ ফ্লো কোন অ্যাডজাস্ট করছে? স্যার আমি এটার কথা বলছি যে উপরে যেটা দেওয়া আছে স্যার, মানি ক্যাশ ফ্লো ডিসকাউন্টিং রেট 15%, প্রেজেন্ট ভ্যালু, এটা বলছি স্যার। এই নাম্বার না, ওইটা কেন নরমাল? কারণ এই যে আমি বলছি কিন্তু যে কোনো একটা করব, হয় ক্যাশ ফ্লোকে অ্যাডজাস্ট করব অথবা ডিসকাউন্ট রেটকে অ্যাডজাস্ট করব। এখানে তো হচ্ছে দুইটা রিকোয়ারমেন্টস তো স্যার। হ্যাঁ, আপনাকে যদি ক্যাশ ফ্লো অ্যাডজাস্ট করেন তাহলে ডিসকাউন্ট রেট অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই। ক্লিয়ার?
বুঝা গেছে? না আপনার কোশ্চেনটা কি বলেন, বুঝি নাই আমি আপনার কোশ্চেন। আমি বলছি কি এই যে ডিসকাউন্টিং মানি ক্যাশ ফ্লো যেটা, এটা আমরা যে আগে নরমাল ক্যাশ ফ্লো বের করতে প্রেজেন্ট ভ্যালু বের করি ওইটা না স্যার? ওইটাই হ্যাঁ, ওইটা টেবিল থেকে নিয়ে নিয়েছি জাস্ট ওইটা। স্যার এটাই বলছি, আর পরেরটা তো স্যার অন্যরকম। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার না? এটা পারবেন সবাই? এটা পারা যাবে? এটা পারা যাবে কিনা? ইয়েস না? এই নাম্বার তো পারবো স্যার। বি নম্বর আরো সহজ, কারণ বি নম্বরে কি বলছে, রিয়েল রেটে বলছে। রিয়েল রেট মানে যে ফর্মুলা যেটা বললাম 1+r, ফর্মুলা মনে না রাখতে চাইলে এটা মনে রাখেন যে রিয়েল রেটের সাথে 1 আছে আর উপরে নরমাল রেটকে ইনফ্লেশন দিয়ে ভাগ করবে। নরমাল রেট আমাদের কোশ্চেনে বলা আছে 15%, ইনফ্লেশন বলা আছে 5.5%। তাহলে 1 + 15% ডিভাইডেড বাই 1 + 0.55 মানে 5.5% এর জন্য। তাহলে ডিভাইড করলে আমরা পাবো 1.09, আর এই পাশে যে 1টা আছে এই পাশে মাইনাস করে দিলে আমরা রিয়েল ডিসকাউন্ট বা রিয়েল কস্ট অফ ক্যাপিটাল আমরা পেয়ে যাব 9%। এই যে এই রেটগুলোকে আমরা কি করলাম, ইনফ্লেশন অ্যাডজাস্ট করে নিলাম। তো প্রতি বছর যেহেতু 20,000 করে বলতে পারে না, এই জন্য আমরা অ্যানুইটি করলাম। এখানেও অ্যানুইটি করতাম, এখানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে গিয়ে অ্যানুইটির সুযোগটা হারাই গেছে, এই কারণে এখানে অ্যানুইটি করছি। তাহলে ইনিশিয়ালি লাগবে 50,000 আর 4 বছর ধরে প্রতি বছরে 20,000 করে আমরা পাবো। এটাকে কিছু করব না, কারণ এবার কস্ট অফ ক্যাপিটালকে যেহেতু অ্যাডজাস্ট করছি সেহেতু ক্যাশ ফ্লোকে অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই। আর এই ফ্যাক্টরটা আমরা কোথায় পাবো? 9% এ 4 ইয়ারে পাবো আমরা। এটার শেষে দেওয়া আছে, এটা অ্যানুইটি টেবিল যেটা 4 বছরে। স্যার অনেক আস্তে কথা শোনা যাচ্ছে স্যার, একটু। সবাই কি এরকম হচ্ছে সবার? না স্যার আমার এখানে ঠিক। তো তাহলে মানে আপনার ওখানে একটু সমস্যা থাকতে পারে। 9% এ 4 ইয়ার, 4 নম্বর বছর 9%। এটা হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি কিভাবে বুঝবেন? দেখবেন 1 এর বেশি আছে, আর প্রেজেন্ট ভ্যালু টেবিল কখনোই 1 এর উপরে যাবে না, সবসময় 1 এর নিচে থাকবে। এই যে 4 ইয়ার 4 নম্বর বছর 9% এ 1 2 3 4, 4 বছরে যে 4 টাকা তার ভ্যালু হবে 10%, সরি 9%। 9% এ ভ্যালু 1 2 3 4, 3.240। তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি হচ্ছে 3.240। আছে কিনা আমরা দেখি। এই যে দেখেন ঠিক আছে, 3.240 ঠিক আছে। এখন বি নম্বর পারবেন না? এখনো বি নম্বর পারবেন না? স্যার পারা যাবে স্যার, নেক্সট পারবো স্যার। ওকে, তাহলে এই হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনে তাহলে দুইটা বিকল্প, আইদার এই যে টেবিলটা দেখাইছিলাম, এই যে আইদার ইউ হ্যাভ টু ফলো রিয়েল মেথড অর ইউ হ্যাভ টু ফলো মানি মেথড। মানি মেথডে বলছে যে ক্যাশ ফ্লোটাকে অ্যাডজাস্ট করেন, ডিসকাউন্ট রেট কিছু করার দরকার নাই। রিয়েল মেথডে বলছে ক্যাশ ফ্লোকে অ্যাডজাস্ট করার দরকার নাই, ডিসকাউন্টটাকে অ্যাডজাস্ট করেন। তার মানে নামটা যাচ্ছে কস্ট অফ ক্যাপিটালের সাথে, এটা মনে রাখবেন। এখন আমরা আসি স্পেসিফিক ইনফ্লেশন। এখানে তো ওভারঅল বললো সব আইটেমের জন্য 5.5, বাট বাস্তবে কি হতে পারে? এরা বলছে যে স্পেসিফিক ইনফ্লেশন হতে পারে। স্পেসিফিক বলতে বোঝাচ্ছে যে আপনার ম্যাটেরিয়ালের কস্ট একটু বাড়ছে, লেবারের কস্ট অন্যভাবে বাড়ছে, ওভারহেডের কস্ট আরেকভাবে বাড়ছে। কারণ এটা স্বাভাবিক, কাঁচামালের দাম যে হারে বাড়বে গ্যাস ইলেকট্রিসিটি কি সেই হারে বাড়বে? বাড়তেও পারে, আবার কি রেটটা ডিফারেন্ট হইতে পারে, পারে না? পারে কি না? স্যার আমাদের দেশের প্রেক্ষাপটে তো স্যার ঘটনা হচ্ছে গিয়ে যে একটু ভিন্ন, এই জন্য স্যার সবকিছু অতিরিক্ত বাড়ে স্যার, এই জন্য কেউ বোধহয় বলছে। তার মানে এটা আমি এটাই জানতে চাচ্ছি, অতিরিক্ত বাড়ুক বা কম বাড়ুক, এক একটা জিনিস এক একটা রেটে বাড়তে পারে কিনা, এটাই জাস্ট জানতে চাই। জি স্যার নিশ্চয়ই পারে স্যার। এইটা তাহলে কি করবো আমরা? যদি আমাদের এস্টিমেট বলে যে লেবার খুব বেশি চেঞ্জ হবে না, বাট ম্যাটেরিয়াল ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে, অথবা লেবার ম্যাটেরিয়াল খুব বেশি চেঞ্জ হবে না, যে তেল গ্যাসের দাম, ওই যে তেলের দাম সরকারের মন চাইলো বাড়াই দিল 25%, তাহলে এইটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হতে পারে, তাহলে ওইটা আমাদের এস্টিমেট করতে হবে। সো এইগুলো যদি 5% হয়, এটা আবার 10% হবে। এই অঙ্কটা একটা জিনিস আমি কনফিউজড, আমার মনে হয় এটা ভুল থাকতে পারে। একটা জিনিসকে তারা পাত্তাই দেয় নাই, এটা কতটুকু ঠিক, এটাই না কোনটা? দেখি এটা কিনা।
এটা অথবা পরেরটা, আচ্ছা পরেরটা, সরি এটাতে না, এটা ঠিক আছে, পরেরটা একটা ছোট্ট ইগনোরেন্স করে গেছে মনে হচ্ছে। তাহলে আমরা এটা দেখবো যে স্পেসিফিক যদি চেঞ্জ হয় তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে। স্যার এখানে একটা চার্ট আছে, এটা একটু বুঝাই দিবেন স্যার, এখানে একটু মনে হচ্ছে ইম্পর্টেন্ট একটা কিছু বলছে স্যার। এটাই তো আমরা অঙ্ক করলে পাবো। নিচেরটা স্যার, যে আপনার বলতেছে যে এটা ক্যাশ ফ্লো যদি মানে ট্যাক্স থাকলে কি ভাবে করতে হবে, আর মানে এরকম অঙ্ক আমরা সামনে পাবো, বুঝছেন? এখানে বলছে যে লাস্ট লাইনটা স্যার, একদম নিচের লাইনটা স্যার পড়েন, আর স্যার ডান পাশে স্যার এখানে কিছু একটা if a question contains both tax and inflation it is advisable to use the money method. যদি আমাদের ট্যাক্স এবং ইনফ্লেশন দুইটা থাকে তাহলে আমাদের মানি মেথড ফলো করতে বলছে। কেন মানি মেথড ফলো করতে বলছে? কারণ আমরা যদি প্রত্যেকটা মানি মেথড মানে কি প্রত্যেকটা ক্যাশফ্লোকে যদি অ্যাডজাস্ট করে নিই তাহলে এটা আমাদের সহজ না আমাদের জন্য, বিশেষ করে যখন এখানে আরেকটা ডান সাইডে যেটা বলছে স্যার, ইজ দেয়ার ওয়ান রেট ইনফ্লেশন এন্ড নো ট্যাক্স, তখন স্যার এখানে এটা জি জি কোনটা বললেন ডান পাশে? এটা 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 এটার পরে ডান পাশের অ্যারো গুলো দিয়ে এখানে কি বোঝাচ্ছে? এটা 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 এটার কথা জি বলছেন? স্যার। Is there one rate of inflation and no tax in the question? Yes. If the cash flow are in money terms, money method. আর তার মানে কোনো ট্যাক্স নাই এবং শুধু একটা রেট অফ ইনফ্লেশন আছে, তাহলে মানি মেথড ইউজ করতে বলছে। তো ট্যাক্স তখন আমাদের নিচে তো আবার ভিন্ন কথা বলতেছে স্যার, নিচে বলতেছে ট্যাক্স ইনফ্লেশন দুইটা থাকলে মানি মেথড ইউজ করতে বলতেছে। তার মানে বুঝতে পারছেন চার্টের এক কথা আর মানে সলভ করতে গিয়ে আরেক কাজ করছে, দেখলেন নামেও গোলমাল করছে না? আসেন বেটার আমরা আগে ওইখানে যাই, ম্যাথ সলভ করতে গিয়ে প্রবলেম হলে আমরা ব্যাক করবো এখানে। এর কারণ হচ্ছে যে ওরা কিন্তু আগে বলেছে দুইটা মেথড অ্যাভেলেবেল, সব থেকে বেটার হচ্ছে এখানে আসেন, এই চারটা দেখেন, টু টাইপস অফ ইনফ্লেশন, একটা জেনারেল আর একটা হচ্ছে স্পেসিফিক। যদি স্পেসিফিক ইনফরমেশন হয় তাহলে আপনার কিছু করার নাই, প্রত্যেকটা ক্যাশকে আপনাকে কি করতে হবে বলছে, এরপর এটা দরকারই হয় না। দেখেন এখানে কি বলছে, দেখেন আপনার কোশ্চেন এখানে আসেন, এই কোশ্চেনটা কি বলছে, অ্যানুয়াল ইনফ্লেশন কি সবার জন্য সেম বলছে না আলাদা আলাদা বলছে? বললেন আর এখানে তো ভিন্ন ভিন্ন বললো, ডাইরেক্ট ম্যাটেরিয়ালের জন্য ভিন্ন ভিন্ন বললে কি আমি স্পেসিফিক ইনফ্লেশন রেট ইউজ করতে বাধ্য কিনা? জি স্যার। তাহলে প্রত্যেকটা ক্যাশফ্লোকে অ্যাডজাস্ট করব, এরপরে ও ট্যাক্স ম্যাক্স কি বলছে ও বলো, এখানে তো ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিয়েছে। সো তারপরে যদি আপনার এখানে কনফিউশন থাকে বুঝতে, সেটা আমরা আবার ব্যাক করব। আগে আমরা একটা ম্যাথ দেখি, আমরা যা শিখলাম তাতে কনফ্লিক্ট করে কিনা, কনফ্লিক্ট করে আমরা ব্যাক করব, কনফ্লিক্ট না করলে তার প্রয়োজন নাই। তবে কিউরিওসিটি থাকা ভালো, যেহেতু ওরা বলছে সেহেতু এটা একটু চিন্তা ভাবনা করছেন, ভালো করছেন, খারাপ কিছু করেন। Thunder PLC has just developed a new product to be called the Lightning and is now considering whether to put it into production. এখনো production নেই। The following information is available. Cost incurred to date in the development of Lightning amount to 4,80,000. এটা কি বলেন তো? Cost incurred to date in the development of Lightning. এটা কি cost? ইনভেস্টমেন্ট স্যার। সান কস্ট স্যার। Sunk cost, right? আচ্ছা সরি, এটা কিন্তু আসবে না, অঙ্কে আসবে না এটা, হ্যাঁ এরকম কথা বললে আসবেই না। ইনকার্ড টু ডেট, অলরেডি ইনকার্ড, যেটা যেই কস্ট অলরেডি হয়ে গেছে সেই কস্ট আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনে কোনো ইম্প্যাক্ট তার নাই, এটা রিলেভেন্ট ক্যাশ ফ্লোই না। সো রিলেভেন্ট ক্যাশ ফ্লোজ আর অনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিউচার কস্ট। So cost that have already been incurred are sunk cost. So these costs will not be
will have no effect on the investment decision. এটা ক্লিয়ারলি বুঝতে হবে কিন্তু যে কোনো কস্ট যদি থাকে প্রোডাকশন অফ লাইটেনিং উইল রিকোয়ার, এই যে উইল রিকোয়ার এখন ভবিষ্যতে লাগবে, এইটা হচ্ছে আমাদের রেলেভেন্ট কস্ট। The purchase of new machinery 24 lakh sterling pound বা 2 million and 4 lakh sterling pound pay immediately, এখনই লাগবে, তার মানে এটার প্রেজেন্ট ভ্যালু 24 মিলিয়ন 24 লাখ। This machinery is specific to the production of lightning and will be obsolete and valueless when production ceases. তার মানে এটা salvage value বলে দিছে 0, তাই না? salvage value কি 0 না? জি আচ্ছা, production capacity হবে, the machinery has a production life of 4 years and a production capacity of 30,000 units per annum. প্রতি বছর 30,000 ইউনিট তৈরি হবে, কিছু না বললে এটাই তৈরি হবে, এটাই বিক্রি হবে। ওকে, তাহলে আমরা ইউনিটটা পেলাম আর হচ্ছে আমাদের মেশিনারির ইনভেস্টমেন্ট ফিক্সড কস্টটা পেলাম। প্রোডাকশন কস্ট হবে, ম্যাটেরিয়াল হবে $8 করে, 8 পাউন্ড করে at year 1 price, at year 1 price, কিন্তু খেয়াল রাখেন এটা হচ্ছে year 1 price। এইখানে একটা ভেজাল আছে বুঝতে, মানে কোথায় আমরা ভুল করি আমাদের মনে হয়, আমার তো ওই যে বললাম না, কেউ একজন বলছিল মুখস্থ অঙ্ক করে আসলাম তারপরেও পাস করলাম না, কেন ফেল কেন করে দেখেন। এখানে কিন্তু বলছে এই যে 20,000 এটা কিসের প্রাইস বলছে, year 1 প্রাইস, টুডেজ প্রাইস, আগের অঙ্কটাই। প্রতি বছর যে 20,000 করে পাবে টুডেজ, তার মানে ইয়ার 1 এর শেষে কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই তো? ঠিক না? তাই তো করলাম আমরা, ইয়ার 1 এর অ্যাডজাস্ট করছি। কিন্তু যখন আমাদের এই অঙ্কে বলছে এটা কখনকার প্রাইস, এট নট টুডেজ প্রাইস, কখনকার, 1 বছর পরের প্রাইস। পরের প্রাইস। কাজে এইগুলো কিন্তু প্রথম বছরে অ্যাডজাস্ট করতে যায় না, তাহলে ভুল হবে। এই যে প্রথম বছরে কিন্তু অ্যাডজাস্ট হবে না, আমি দেখাচ্ছি, একটু পরে দেখাবো। ম্যাটেরিয়াল 200, কারণ কি? ডিমান্ড ইজ এক্সপেক্টেড টু বি 25,000, আমি পরে যাচ্ছি এদিকে। 25,000 ইউনিট যদি তৈরি হয় তাহলে 8 টাকা করে রাখলে কত হয়? 25 8 কত? 2 লাখ হয় না? 2 লাখ, ঠিক আছে, যা বললাম ঠিক আছে। ওকে, আমরা ফার্দার যাচ্ছি। ইয়ার 1 প্রাইস মানে কিন্তু আজকের প্রাইস না, 1 বছর পরের প্রাইস, তার মানে প্রথম বছরটা অ্যাডজাস্ট করবেন না, পরের বছরগুলো অ্যাডজাস্ট করবেন। ম্যাটেরিয়াল দেওয়া আছে, লেবার দেওয়া আছে, ওভারহেড দেওয়া আছে। In addition, fixed production overhead at year 1 price including straight line depreciation সহ এটা হবে হচ্ছে will amount to 8 lakh per annum। এইটা তো না বললে আমরা পারবো, কারণ 24 লাখ টাকা বিনিয়োগ করবো 4 বছরের জন্য, 4 দিয়ে ভাগ করলে, সরি না, আরো আছে তার মানে কস্ট, তারা বলে দিছে আমাদেরকে। যদি কিছু না বলতো আমরা 24 লাখকে 4 দিয়ে ভাগ করে 4 ছক 24, 6 লাখ করে দিতাম। এরা আমাদের স্পেসিফিক বলে দিছে যে প্রতি বছর আমাদের, না সরি, ঠিক আছে, এটা ডেপ্রিসিয়েশন সহ বলছে তাই না, ইনক্লুডিং বলছে, ও ঠিক আছে। ফিক্সড প্রোডাকশন কস্ট লাগবে প্রতি বছর, ডেপ্রিসিয়েশন সহ লাগবে 8 লাখ। তাহলে ডেপ্রিসিয়েশন কত আছে আমাদের, আমরা বলতে পারবো না? ফোর ইয়ার্স, 4 বছরে অবশ্যই কত করে হবে বলতে পারবো না আমরা? 24 লাখ করে 4 দিয়ে ভাগ করলে 4 ছক 24, বছরে কত? 6 লাখ। 6 লাখ। তাহলে 8 লাখের ভিতরে যদি প্রতি বছর 6 লাখ অবশ্যই যায়, তাহলে ক্যাশ ফিক্স কস্ট টিকবে কত? 2 লাখ। 2 লাখ, এইটাই আর কি, জাস্ট ক্লিয়ার এখন? তাহলে প্রতি বছর ফিক্স কস্ট লাগে অবচয় সহ 8 লাখ। তাহলে আমরা জানি অবচয় তো আমরা বের করতে পারবো, অবচয়টা আমরা জানি নন ক্যাশ এক্সপেন্স লাগবে, যেহেতু ক্যাশ ফ্লো লাগবে, নন ক্যাশের কোনো জায়গা নাই এখানে, শুধু আমাদের ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোর ব্যাপার এখানে। The selling price হবে কত করে? 80 স্টার্লিং পাউন্ড পার ইউনিট। এটা মনে হয় একটা দশমিক আছে তাই না? 80 করে, ওকে, 80 করে পার ইউনিট at year 1 price, এটা year 1 price. Demand is expected to be 25,000 units per annum for the next 4 years. ক্যাপাসিটি যাই থাক, বিক্রি হবে হচ্ছে 25,000 করে।
Okay. The retail price index is expected to be 5% per annum for the next 4 years. And the selling price of lightning is expected to increase at the same rate. It is selling price বাড়বে 5% করে প্রতি বছর for the next 4 years. 5% করে বাড়বে selling price. আর অন্যান্য কস্ট ম্যাটেরিয়াল বাড়বে 4%, লেবার বাড়বে 10%, ওভারহেড বাড়বে 4%, ফিক্সড কস্ট 5%. কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল 15%. You may ignore the effect of taxation unless otherwise specified. All cost and revenues should be assumed to arise at the end of the ECR. আমরা বারবার at the end of ECR ধরে করছি অঙ্ক. Calculate whether Thunder PLC should produce lightning on the basis of the information provided above. এখন যদি এক পাশে থেকে আমরা করি, প্রথমে যেটা আপনারা বলেই ফেললেন, মিস্টার ইমরান মনে বললেন যে কস্টটা অলরেডি হয়ে গেছে ডেভেলপমেন্ট কস্ট, সেটাকে আমরা কি বললাম? স্যার সাঙ্ক কস্ট অলরেডি তো ইনকার্ড cost? হয়ে গেছে। তার মানে দিস কস্ট উইল নট বি কনসিডারড ইন ফার্দার, তাই তো? এই কস্টটা আমাদের অঙ্কে বিবেচনায় নেওয়ার প্রয়োজন নাই। ওকে, পেনশন ক্যাশ ফ্লো না, কাজে ফিক্স কস্ট থেকে বাদ যাবে, এটা আমরা আগে বলে ফেলছি। 24 লাখ টাকা মেশিন 4 বছর চলবে, সেলভেজ ভ্যালু বলা আছে 0, মেথড কোনো কিছু বলা নাই। যদি না বলে তাহলে আমরা কি করব, ইয়ার দিয়ে ভাগ করে দেব, এটা ভাগ হবে, তাহলে আমরা প্রতি বছর অবশ্যই পাবো 6 লাখ। আর ফিক্স কস্ট যেহেতু 8 লাখ হবে প্রতি বছর, সেখান থেকে যদি অবশ্যই সহ অবশ্যইটা বাদ দিলে ক্যাশে হবে হচ্ছে 2 লাখ করে, এটা আমরা আগে বলে ফেলছি। তারা কোশ্চেন থাকলে বলবেন। ইয়ার 1 এ কি কি ক্যাশ ফ্লো হবে? প্রথমে দেখেন রেভিনিউটাকে কিভাবে অ্যাডজাস্ট করলো, এটা আপনারা এটা না দেখলেও পারবেন। রেভিনিউ প্রথম বছর কত হবে? 25,000 ইউনিট বিক্রি হবে, ডিমান্ড 80 পাউন্ড করে বিক্রি হবে, তাহলে 25,000 কে 80 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 লাখ হয়, 3টা শূন্য বাদ দিয়ে ধরছে, 2 লাখ হবে প্রথম বছর। ওকে, আমরা রেভিনিউ দিলাম 2 লাখ প্রথম বছর। আমাদের ক্যাপিটাল ইনভেস্ট করা লাগছে একদম শুরুতে 24 লাখ, বিনিয়োগ করা লাগবে, মেশিন কেনা লাগবে 24 লাখ দিয়ে, ওয়ার্কিং ক্যাপিটাল এই অঙ্কে নাই, কাজে এটা 24 লাখ। আজকে যেহেতু আমাদের মেশিন কেনা লাগবে 24 লাখ। ওকে, রেভিনিউ আসবে প্রথম বছরে 2 লাখ, পরের বছরে প্রতি বছরে 5% করে অ্যাডজাস্ট করেন, আমার মনে হয় পারবেন সবাই। 2 লাখের 5% হয় হচ্ছে 10,000, বা 2,000 কে যদি আমরা 1.05 দিয়ে মাল্টিপ্লাই করি 2100 হয়। আবার যদি আমরা সেকেন্ড ইয়ারের কথা বলি, তাহলে তো আমরা বললাম কিভাবে করবো এটা। ইন দ্য সেকেন্ড ইয়ার 5% যেহেতু 1.05 টু দি পাওয়ার 2, সেকেন্ড ইয়ার এটা হবে হচ্ছে 1 পয়েন্ট এটা, তাহলে 2 লাখকে যদি আমরা মাল্টিপ্লাই করি এটা আসবে 2,20,500, 2205, ঠিক আছে। সরি আমি 200 দিয়ে করছি, এটা 2000 হবে, 2205, ঠিক আছে। থার্ড ইয়ারে যখন যাবেন 1.05 টু দি পাওয়ার 3, এটা তোমরা পারবেন আপনারা, তাই না? 2000, 2315, ঠিক আছে। রেভিনিউটা বোঝা গেছে 5% করে কিভাবে বাড়বে? জি স্যার, গেছে। ওকে স্যার। তাহলে একইভাবে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডও পারার কথা। যেমন ম্যাটেরিয়ালের পার্সেন্ট কত বলছে 4, লেবারের 10, তাহলে ইয়ার 1 এ যেহেতু আছে, ইয়ার 1 এ অ্যাডজাস্ট করা লাগবে না, ইয়ার 2 থেকে অ্যাডজাস্ট শুরু হবে। তো 4% যদি হয় তাহলে 200 কে যদি 4% করেন তাহলে 8 হবে, তো 208, এরপরে 1.0 করে টু দি পাওয়ার স্কয়ার দেবেন, এরপরে 3 দেবেন পাওয়ার। এইভাবে আপনাকে প্রত্যেকটা খরচগুলো পেলাম কিভাবে? 25,000 ইউনিট গুণ ম্যাটেরিয়াল 8 করে কোশ্চেনে দেওয়া আছে, 25,000 ইউনিট গুণ লেবার 12 করে, ওভারহেড 12 করে, লেবার 12 করে, ওভারহেড 12 করে। এইভাবে আমরা প্রথম বছরের কষ্টটা পেলাম, আর দ্বিতীয় বছর থেকে যার যা রেট দেওয়া আছে ইনফ্লেশনে, সেই রেট অনুসারে স্পেসিফিক ইনফ্লেশন রেট অ্যাডজাস্ট করে দেবো, ঠিক যেভাবে রেভিনিউটা করলাম। আর ফিক্সড কস্ট আছে 8 লাখ, কিন্তু আমরা দেখলাম 2 লাখ ক্যাশে হয়েছে, কাজে 2 লাখ হচ্ছে ফিক্সড কস্টের কোনো পার্সেন্ট বলে নাই, তার মানে আমরা 5%। এই চারটার স্পেসিফিক পার্সেন্ট আছে, এই চারটার স্পেসিফিক পার্সেন্ট ও ফিক্সড কস্ট বলে দিতে 5%, যেটার বলবে না সেটা আমরা ওই যে কমন পার্সেন্টটা ধরতে পারবো। আর এখানে সেলস এবং প্রত্যেকটা কস্টে আলাদা আলাদা বলে দেওয়া আছে, আলাদা আলাদা ধরতে পারবেন। তাহলে আমরা পেয়ে যাবো নেট ক্যাশ ফ্লো, তাকে আমরা প্রেজেন্ট ভ্যালুর নরমাল ফ্যাক্টর 15% দিয়ে গুণ করে দিলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবো যোগ বিয়োগ করলে। বোঝা, এটা পারবেন এখন? পারা যাবে? জি স্যার, যাবে স্যার।
তাহলে ডিসিশন হচ্ছে যেহেতু পজিটিভ সেহেতু আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে পারি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তার মানে আমরা দেখলাম এই চার্টে যেভাবে বলছে এত কমপ্লেক্স না বিষয়টা, স্পেসিফিক ইনফ্লেশন দিলে আমরা স্পেসিফিক ইনফ্লেশন দিয়ে ক্যাশ ফ্লোকে অ্যাডজাস্ট করবো, সেক্ষেত্রে ডিসকাউন্ট রেটকে কোনো কিছু করা লাগবে না। স্যার একটু হচ্ছে বলতে চাচ্ছিলাম এই ধরনের অঙ্কগুলো আসলে মানে প্রশ্নটাই অনেক বড় থাকে, কারণ আমাদের কনফিউশনে ফেলতে চায় ডিসিশনটা যেন আমরা ভালোভাবে নিতে পারি। তো স্যার এই ধরনের প্রশ্নটা আসলে আমি শুরু করার সময় মানে কিভাবে আসলে বিষয়টাকে সহজে আসলে ডিল করতে পারি, যেহেতু আপনার আসলে বেশ অভিজ্ঞতার ধরে অনেক বড় দিক তো আমাদের বলতেন। কারণ স্যার ক্লাস যখন করি এখন আপনি বললেন স্যার ইটস কোয়াইট ফাইন, হয়তো কালকে সকালে নিজে বলে দিতে পারবেন। তো স্যার 2-4 দিন না করলেই স্যার সব আসলে চলে যায়, জানি প্র্যাকটিসের অভাবে। বাট কোন বিষয়গুলো একটু হাইলাইট করবো এটা বোধহয় অনেকেরই জানার প্রয়োজন হতে পারে যারা পরীক্ষা আমরা বসি কম বেশি। হ্যাঁ, এখানে যেটা করতে হবে এটাই স্বাভাবিক ভুলে যাওয়াই। প্রথম কথা হচ্ছে যখন ক্লাস করা হয় বা যখন কন্ট্রোল থাকে একটা জিনিসের উপরে, তখন আপনি ফার্স্ট টাইম যেখানে যেখানে আটকাই গেলেন সেই জায়গাগুলো কিভাবে হলো এগুলো আপনি নোট করে রাখবেন পাশে, বইতে বা খাতাতে যেখানে খুশি। যেটা আসলে আমি বুঝছিলাম না এটা এসে এই ফ্যাক্টর আসলে এই রেজাল্টটা কিভাবে আসছে, এই অ্যামাউন্টটা কেন আসলো, এই অ্যামাউন্টটা কেন আসলো, এটা আমি বুঝতে পারছি না। এই অ্যামাউন্ট গুলো কিভাবে আসছে এগুলো আগে নোট করে রাখবেন, যাতে করে আপনি পরে আবার কন্ট্রোলটা ফিরে আসে। আপনার ভুলে গেলেও 5 দিন 10 দিন 2 মাস পরে বসলে যেন আবার আপনি খুঁজে পান যে ও অ্যামাউন্টটা তো আমি পারছিলাম না, অ্যামাউন্টটা আসলে এইভাবে আসছে। এখন কথা হচ্ছে যে আপনি কি করতে যাচ্ছেন এটা যদি আপনার মাথায় রাখেন যে আপনি কি ডিসিশন নিতে যাচ্ছেন, মনে করেন ক্যাপিটাল বাজেটিং, তাহলে আমাকে ফোকাস করতে হবে আমি এটা দিয়ে শুরু করতে পারি, আমি এটা দিয়ে শুরু করতে পারি, আমি এটা দিয়ে শুরু করতে পারি। দিস ডাজ নট ম্যাটার অ্যাকচুয়ালি। ম্যাটারটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমাকে খুঁজে বের করতে হবে আমার আয় রেভিনিউ, এটা যেন আমার ক্যাশ ফ্লো টার্মে আসে। ক্যাশ ফ্লো কত, ইনফ্লো কত, আমি ম্যাটেরিয়াল লেবার ওভারহেড বা ফিক্সড কস্ট যে কোনো খরচ করবো সেখানে আমার ক্যাশ আউটফ্লো কত হবে রিয়েলি। আমি যখন কোনো খরচের ভিতরে যদি আমার অবশ্যই থাকে অথবা অ্যামোর্টাইজেশন থাকে, তাহলে ওই নন ক্যাশ এক্সপেন্স গুলো আমাকে বাদ দিয়ে নেট ক্যাশ ফ্লোটা আমাদের চিন্তা করতে হবে। ট্যাক্সের বিষয় থাকলে আমার ডেপ্রিসিয়েশন একটা ইম্প্যাক্ট ছিল, সেটা এখানে ট্যাক্সের রেট নাই, আমরা ইম্প্যাক্টটা দেখালাম না। এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনাকে আপনার আলটিমেট টার্গেট হচ্ছে ইউ হ্যাভ টু ক্যালকুলেট নেট ক্যাশ ইনফ্লো। নেট ক্যাশ ফ্লোটা কত এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কাজে আমার যতগুলো আইটেম আমাদের অঙ্কে থাকবে রেভিনিউ এবং কস্টের বা ইনভেস্টমেন্টের, আমার মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আইটেম ক্যাশ ফ্লো টার্মে যেন আমি পাই, এবং সেটাকে আমি ফাইনালে গিয়ে প্রেজেন্ট ভ্যালু টেবিল দিয়ে আমি ডিসকাউন্ট করে আমি নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলবো। এইটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি এটা আগে করতে পারেন, এটা পরে করতে পারেন, আপনার সিকোয়েন্স চেঞ্জ হতে পারে বাট আপনার আলটিমেট রেজাল্ট মিলে যাবে। কোনো কিছু কি মিস করলাম? না স্যার, ধন্যবাদ স্যার। আসলে অঙ্কগুলো একটু বড় থাকে তো স্যার, সাম এক্সটেন্ট না সেই ক্ষেত্রে যে বললাম আপনার ডিসিশন কি নেবেন এটা টার্গেট থাকবে, আপনার ডিসিশনটা কি নেবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেইটা নেওয়ার জন্য আমার যা যা লাগে সেটা আমি মাথায় রাখবো। যেগুলো আমাকে অতিরিক্ত কিছু গার্বেজ দেওয়া থাকবে, যেমন এটা আপনারা ভালো বোঝেন, আপনি যখন ইলিশ মাছ কিনেন 1200-1500 টাকা কেজি, তো মাছটা তো পুরোটাই ওজন দিয়ে দিছে, কিন্তু আমরা তো কেনার পরে কাটা মাটা এটা ওটা ফেলে দিই, তাই না? কেন ফেলে দিই এটা আপনারা ভালো বোঝেন আমার থেকে। কাটাটা খাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কাটাটা কিন্তু আমি ওজন দিয়ে কিনছি। সো এক্সামে কিন্তু তাই আপনাকে অনেক তথ্য দেওয়া থাকবে, কিন্তু কিছু কিছু তথ্য আপনাকে ইগনোর করতে হবে, যে তথ্যগুলো আমাকে কনফিউজ করার জন্য দেয়, তথ্যগুলো আমার দরকারই নাই। সো আপনাকে শুধু আলটিমেট গোল মাথায় রাখতে হবে যে আমি আসলে কি বের করতে যাচ্ছি এবং এটার জন্য আমার কি কনসিডার করা উচিত। এখানে আমার যত বেশি তথ্য দেওয়া থাকে মাথাতে আসে যায় না, আমার যেটুকু লাগবে আমি শুধু ইউজ করবো, এবং স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবেন। হয়তো বা এরা যেভাবে সলভ করবে আপনার সলিউশনটা সেভাবে হবে না, আপনারটা একটু এলোমেলো হবে, ইনডিসিপ্লিন হবে, বাট আলটিমেট রেজাল্টটা বের হয়ে আসবে এবং আপনি আপনার কনসেপ্ট দিয়ে বলে যাবেন, যেখানে আপনি কনফিউজ কিভাবে করলেন বলবেন, দেখবেন আপনার পাস হয়ে গেছে। স্যার স্যার আপনি যে কোশ্চেন ব্যাংকের কথা বলছিলেন স্যার, ওইটা অ্যাভেলেবেল কবে হতে পারে স্যার? এটা আমরা ডিসেম্বরের ভিতরে করে ফেলতে যাচ্ছি, দেখি পারে কিনা। মানে আগামী বছর থেকে পাওয়া যাবে না ইনশাআল্লাহ? এই বছরে স্যার এখানে আমরা দেখলাম যে 5টা ইয়ে থেকে ক্যাশ ইনফ্লো এসেছে, রেভিনিউ, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড কস্ট। আমার দেখা যাচ্ছে স্যার 3টা আইটেম ঠিক হয়েছে আর 2টা যে কারণেই হোক ভুল হয়েছে স্যার। তারপর আমি ডিসকাউন্ট রেট দিয়ে একটা প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে। তাহলে কি স্যার কোনো মার্ক পাওয়া যাবে স্যার হ্যাঁ পরীক্ষায়? কিছু মার্কস তো পাবেন, সেক্ষেত্রে অবশ্যই কিছু মার্কস পাবেন, জিরো হবে না, কিছু পাবেন। থ্যাংক ইউ স্যার।
এখন মনে হয় এই ধরনের অঙ্ক পারবেন। ওই যে T1 T2 T3 এগুলো নিয়ে গত চ্যাপ্টারে কোশ্চেন করছিলেন কোন একজন, আমি নামটা সরি ভুলে গেলাম। জি স্যার আমি করছিলাম স্যার, আর আমার এই প্রবলেম গুলোই স্যার বুঝিয়ে দেওয়ার কথা ছিল স্যার। এখন কি স্যার? না না এখনই না, আমরা একটু আগাই, আপনারটা আমি দেখবো, টাইম শেষেও দেখবো, সমস্যা নাই। না এই 15-8 নাম্বার এক্সাম্পলটা ওই আগের চ্যাপ্টারের সাথে রিলেটেড তো স্যার, এইজন্য বললাম। রাইট, তাহলে এটা দেখালে মনে হয় এটা দেখালে অনেকখানি সলভ, ওটা সলভ হওয়ার কথা, তাই না? মেবি স্যার। শোনেন ওইটা বিষয়টা একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের এক্সাম কি জানুয়ারিতে? হ্যাঁ সম্ভবত জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে এরকম কোন একটা সময় হবে, মাঝামাঝি হওয়ার সম্ভাবনা বেশি। ডিসেম্বরে তো চান্স নেই স্যার। হ্যাঁ ডিসেম্বরে হবে না ইনশাআল্লাহ, ডিসেম্বরের কথা না, জানুয়ারিতে হবে শুনলাম যতটা। এই অঙ্কটা কিন্তু নতুন কিছু নাই, দেখেন জাস্ট ওই ফরম্যাটে দিয়েছি শুধু। একটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হবে 1000, আর এটা সেল বেস ভ্যালু বা ডিসপোজাল প্রসিডস, সেল বেস ভ্যালু পাবেন হচ্ছে 200। তাহলে আপনি 1000 টাকা দিয়ে যদি কিনেন, এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে 3 বছর মেয়াদের ইনভেস্টমেন্ট, 3 বছরের মাথায় গিয়ে এটা আপনি পাবেন হচ্ছে শেষে গিয়ে 200। আর প্রতি বছরে আপনার কতটুকু বিক্রি হবে? 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 6 মিলিয়ন। নতুন কিছু আছে অঙ্কে? আগের অঙ্কটা বলছিল প্রতি বছর বিক্রি হবে 25,000 ইউনিট, আর এই অঙ্কটা কি বলছে? প্রতি বছর 25,000 হবে না, একই রকম হবে না, বিভিন্ন বছর বিভিন্ন রকম হবে। সো আপনার গত চ্যাপ্টারের কোশ্চেনটা ফিরোজ সাহেব এইটাই ছিল, যখন বিভিন্ন বছর বিভিন্ন রকম ক্যাশ ফ্লো দেওয়া থাকে তখন আমরা একসাথে করতে পারি না ওইটা, তখন আমার প্রত্যেক বছরের ক্যাশ ফ্লোর সাথে প্রত্যেক বছরের ডিসকাউন্ট রেটটা এই যে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, এই যে এইভাবে প্রত্যেক বছরের সাথে প্রত্যেক বছরটা হবে, তখন আপনি অ্যানুইটি করতে পারবেন। তাছাড়া নতুন করে কিছু নাই। The initial investment would be made on the first day, ওকে আমরা জানি। সেলিং প্রাইস পার ইউনিট কত হবে? 100 করে। 100 করে যদি হয় তাহলে ডিমান্ড যা আছে তার সাথে প্রথম বছরে 500, দ্বিতীয় বছরে 100 গুণ 10 তাহলে 1000, তৃতীয় বছরে 600, তাহলে 500, 1000, 600, এটা স্বাভাবিক। কিন্তু এটা যদি আমাদের অ্যাডজাস্ট করতে পারে করবে তখন প্রথম বছরে 500 মিলিয়ন, দ্বিতীয় বছরে 1000 মিলিয়ন, তৃতীয় বছরে 600 মিলিয়ন। মানে আমি কিন্তু অঙ্ক সমাধান করা বিষয় না, আমি হচ্ছে যেটা আপনি বললেন মনে হয় রবিউল সাহেব কোশ্চেনটা করলেন যে কিভাবে কি করব, তাই না? আপনার আলটিমেট টার্গেট থাকবে যে আমি কি চাচ্ছি সেটা আমি সেভাবে বের করবো। আমার রেভিনিউ বের করা দরকার, ডিমান্ড দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট বের করবো, তাহলে ডিমান্ড যেটা দেওয়া আছে সেটার সাথে ভেরিয়েবল কস্ট গুণ করলে আমি পেয়ে যাবো। Both of these figure are given in 2 days term, 2 days আজকে। তার মানে প্রথম ফার্স্ট ইয়ারও আমাকে অ্যাডজাস্ট করতে হবে, যদি এই ঠিক 6 নম্বরটার মতো, মানে এগুলো জিরোতে দেওয়া আছে, P0। ট্যাক্স ডেপ্রিসিয়েশন এম করে ফিরে আসছে, 25% ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে রিডিউসিং ব্যালেন্স মেথডে, আর ট্যাক্স রেট 30%, সেম আগের মতোই। কর্পোরেট ট্যাক্স দুটো ইনস্টলমেন্টে দেওয়া আগের মতোই অঙ্ক। ফার্স্ট ইয়ারে যে বছরে অ্যারাইজ করবে সেই বছরে বাকি হাফ দেওয়া হবে পরের বছর। The company has a real required rate of return 6.8%. এটাকে বলে দিছে যে আপনার রিয়েল রেট হচ্ছে 6.8%। 6.8% দিয়ে রিয়েল রেট। তাহলে আপনারা বলেন, আপনি যদি ক্যাশ ফ্লো কেও অ্যাডজাস্ট করেন তাহলে কি রিয়েল রেট দিয়ে ইউজ করতে পারবেন? আমরা বলছিলাম যে কোনো একটা পারবো আমরা, দুইটা না। আইদার আমাদেরকে ক্যাশ ফ্লোকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে নিতে হবে, অর আমরা ডিসকাউন্ট রেটটাকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করবো। তো এরা কিন্তু রিয়েল রেট মানে কি, এরা কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্ট করেই বলছে না, বলছে কিনা? জি স্যার। কাজে আপনি যদি আপনার ক্যাশ ফ্লো গুলোকে অ্যাডজাস্ট করেন তাহলে এইটা আপনি ইউজ করতে পারবেন না, আপনাকে নরমাল রেটে করতে হবে। জেনারেল ইনফ্লেশন হচ্ছে 3% পার অ্যানাম, বাট সেলিং প্রাইস বাড়বে 4%, ভেরিয়েবল কস্ট বাড়বে 5%। এই জিনিসটা এরা ইগনোর করে গেছে, দেখাচ্ছি আমি। তাহলে আমরা এখন যদি সলভ করি, তাহলে আমি বললাম আগে পরে হইতে পারে। আগের অঙ্কটাই দেখেন, আগে ইনভেস্টমেন্ট করছিল আর একটা ছকে করছে, এখন ওই ছকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমরা সেলস দেখি, সেলস যদি আমরা দেখি প্রথম বছরে সেলস কত হবে? 5 মিলিয়ন বিক্রি হবে
100 করে বিক্রি হবে, তাহলে 5 মিলিয়ন 500 মিলিয়ন হওয়ার কথা, কারণ টুডেস প্রাইসে যেহেতু দেওয়া আছে, আর আমাদের ডেপ্রিসিয়েশন ইনফ্লেশন কত বলছে 4%, সেলিং প্রাইসের ইনফ্লেশন 4%, তাহলে 500 তার সাথে 4% অ্যাডজাস্ট করেন, এই যে নিচে করে দেওয়া আছে দেখেন 500 মিলিয়ন 500 মিলিয়ন 4% অ্যাডজাস্টমেন্ট মানে 1.04 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে 520 করে নিছে। এটা ক্লিয়ার? সেকেন্ড ইয়ারে কি করবেন? সেকেন্ড ইয়ারে আপনার বিক্রি হবে 10 মিলিয়ন 100 করে 1000 মিলিয়ন। সো 1000 মিলিয়নকে কি করবেন? 1.04 পাওয়ার হবে তখন 2, যেহেতু সেকেন্ড ইয়ার। আমার ইনফ্লেশন হচ্ছে 4%, সেলসের পাওয়ার হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই আমার 1000 হচ্ছে নমিনাল টার্মে আসবে, তাহলে আমার মোট হওয়া উচিত 1081.6 বা 1082 ধরতে পারে। স্যার আরেকবার একটু দেখা দিন স্যার ক্যালকুলেশনটা স্যার। এই যে আবার দেখাচ্ছি, থার্ড ইয়ারে আসেন। থার্ড ইয়ারে কত পার্সেন্ট ইনফ্লেশন? 4% না? 4% না? জি স্যার। তাহলে 1.04 দিলাম। থার্ড ইয়ারের জন্য পাওয়ার কত দেব? 3 দেব না? জি 3, তাহলে কত আসবে? 1.1। এটাকে আমি কি করব? থার্ড ইয়ারে আমার 6 মিলিয়ন বিক্রি হবে 100 করে, 600। তাহলে 600 যদি বিক্রি হয়, তাহলে সরি এটাকে আমি গুণ করব 600 দিয়ে। 600 হচ্ছে নরমালি আমার সেলস হবে, এটাকে যদি আমি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি তাহলে এটা আসা হচ্ছে 675। ঠিক আছে, বোঝা গেছে এটা? জি স্যার। ওকে, তো এরা কি করছে? একটা গোলমাল করছে, আমি এটার সাথে এগ্রি করি না। তারা কি করছে? বলছে সেলিং প্রাইস যেহেতু 100 আর কস্ট যেহেতু 30, কাজে 30% বলছে, বাট অঙ্কে কিন্তু সেলস এর ইনফ্লেশন 4% বলছে, ভেরিয়েবল কস্টের ইনফরমেশন বলছে 5%। কাজে আমি এগ্রি করি না এর সমাধানটার সাথে। আমার মতে ভেরিয়েবল কস্ট প্রত্যেকটা আলাদা করে বের করা উচিত। কত হওয়া উচিত? আমার মতে এটা হওয়া উচিত হচ্ছে প্রথম বছরে $30 করে 5 মিলিয়ন, তাহলে 30 গুণ 5 150 হওয়ার কথা, 150। আমি যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি তাহলে 1.05, যেহেতু 5% ইনফ্লেশন 157.5, এর 156 করছে। এটা আমি এগ্রি করি না, আপনারা এগ্রি করতে পারেন। আপনাদের কি মত বলেন? আমি ঠিক বললাম না ওরা ঠিক করছে? স্যার এরা মনে হচ্ছে ভুল করছে স্যার। ভুল করছে বলছে, একটা করছে আর একটা, তাই না? কারণ বলছে 5% ইনফ্লেশন, অথচ ওই সেলস এর 4% করে দিয়েছে, এটা আসলে হয় না। ওকে, তাহলে আমরা যদি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলে আমরা প্রফিট বা কন্ট্রিবিউশন যেটাই বলেন পাই। ফিক্সড কস্টের কোনো ব্যাপার স্যাপার নাই, কিন্তু বাংলাদেশে আমাদের দেশে হলে কিন্তু ডেপ্রিসিয়েশন যদি থাকতো, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ট্যাক্স ধরতে হয়। হ্যাঁ, আমি দেখাবো অঙ্ক যদি থাকে। যেহেতু এখানে এরকম ঝামেলা নাই, কাজে এর পুরো ট্যাক্স তারা চাপাই দিছে 30%। সো 364 প্রফিট, এটার ট্যাক্স কত আসে? কিন্তু বাংলাদেশের অঙ্কগুলো দেখবেন আপনি, এখান থেকে আবার অবচয় বাদ দিতে হবে। অবচয় কত বাদ দিতাম? অবচয় যে 1000 মিলিয়ন 3 বছরে যদি ভাগ করে দেন, সরি 1000 হচ্ছে আপনার সেলভেজ ভ্যালু হচ্ছে 200, 800 মিলিয়ন, এটাকে 3 বছরে ভাগ করতাম। আর রিডিউসিং ব্যালেন্স বললে সেভাবে ওই যে 25% বছর রিডিউসিং ব্যালেন্স, তাহলে 1000 এর 25% আমরা প্রথম বছরে পাইতাম হচ্ছে 250, তাই না? তাহলে অবশ্যই দেখাইতে পারতাম 250। সো 250 বাদ দিয়ে তারপরে আমরা হয়তো বা প্রফিটটা দেখাই। যাই হোক, এর আরেকটা বিকল্প এতে করছে, সেটা হচ্ছে যে এদেরটাও ঠিক আছে, এই সেন্সে ঠিক আছে যে তারা ট্যাক্স দেওয়ার সময় পুরোটাই দিল, পরে আবার ডেপ্রিসিয়েশনের পরে ট্যাক্স বেনিফিট নিল। স্যার 54 কেমন হলো স্যার একটু দেখাবেন? 54 যে অর্ধেক, 364 কে 30% করেন, 364 এর 30% কত হয়? 109 স্যার। এর হাফ কত? 54 ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এই বছরে হাফ দেবেন, পরের বছরে হাফ দেবেন। একটাতে 54 হচ্ছে আর একটাতে 55 হচ্ছে। ঠিক আছে।
সিমিলারলি পরেরটা তাই 757 30% যদি আমরা ট্যাক্স দিই তাহলে ট্যাক্স হচ্ছে 227, এর হাফ হচ্ছে হাফ দেবো এই বছরে, পরের বছরে 13, পরের বছর 114। পারবেন না বাকিটা? জি স্যার পাওয়া যাবে। পারা যাবে, ওকে। তো এইভাবে যদি আমরা অঙ্ক করি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আগেও দেখাতে পারতেন, পরে দেখাতে পারতেন, এখনই বিনিয়োগ করবো 1000, আর এটা আমরা লাস্ট ইয়ারে থার্ড ইয়ারে গিয়ে পাবো 200 সেলভেজ ভ্যালু। আর বেনিফিট ডেপ্রিসিয়েশনের বেনিফিট কত পাবো এটা বুঝতে পারছেন। এই যে এখানে অবশ্যই দেখালাম 54, তার কত পার্সেন্ট আমরা বেনিফিট পাবো, ট্যাক্স বেনিফিট কত? সরি এটা তো ট্যাক্স না, অবশ্যই 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 লাগবে, সরি একটা শিডিউল করা লাগবে, এই অবশ্যই শিডিউল লাগবে, সরি ওই আগে যেমন করছিলাম ওইভাবে। আমাদের অ্যাসেটটা কেনা আছে 1000 টাকায়, 1000 মিলিয়নে, অবশ্যই দেখাবো 25%, তাহলে 250, তারপরে ট্যাক্স স্লিপ পাবো 30% ট্যাক্স 75, প্রথম বছরে পাবো 37, পরের বছরে পাবো 38 বা 37, মানে 75 কে দুই ভাগে 37.5 37.5 করে, বুঝা যায় এটা? একটু আগে করলাম না এটা? আর ট্যাক্স বেনিফিট করলাম না, কয়েকটা অঙ্ক করলাম তো, জি স্যার। একই তো জিনিস, এই যে ট্যাক্স বেনিফিট এখানে করছি স্পষ্টই, যেখানে করলাম বেশ কয়েকটা অঙ্ক করলাম তো, এই যে ট্যাক্স বেনিফিট এই জিনিসটাই করছে আবার, এই জাস্ট এই টেবিলটা 5 নম্বর অঙ্কের আজকে প্রথম যে অঙ্কটা করালাম। দেখেন আসলে এই যে আমি যে চ্যাপ্টারটা করাচ্ছি, এটা যদি আমি একটা অঙ্কে করতে চাই কোনোদিন এটা সলভ হবে না। এতগুলো অঙ্ক আমি কেন দেখাচ্ছি, কারণ এক একটা অঙ্কে একটা প্রবলেম নিয়ে আসছে তারা, এতগুলো সমস্যা আসলে একটা অঙ্ক করে কখনোই করানো যাবে না, এই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক দেখাচ্ছি। হয়তো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলে একটা দেখালে চলে, বা তার সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করে, কিন্তু ক্যাপিটাল বাজেটিং বা এরকম কস্ট ম্যানেজমেন্টের অঙ্ক আসলে একটা দেখায় সব কভার করা খুবই টাফ। সো আশা রাখি এই রোটা আপনারা পারবেন, পারবেন না? পারবেন এই ক্যালকুলেশনটা? পারবো স্যার। আর লাস্ট ইয়ারে আপনি একদম কোশ্চেন করলেন ফিরোজ সাহেব মনে হয়, লাস্ট ইয়ারে অবশ্যই এটা নিয়ে, ওই যে লাস্ট ইয়ারে কি হবে, লাস্ট ইয়ারে পারবেন না, এটা থেকে আমি প্রথম 2 বছর এটা যোগ করে ওই আপনার হচ্ছে আপনার ই থেকে বাদ দিতে হবে 800, আপনার হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ গুলো আর কি, যেটা স্যার রাইট রাইট, হ্যাঁ লাস্ট ইয়ারে এটা থেকে সেলভেজেরটা বাদ দিলে পেয়ে যাবেন। ওকে, এখন যেটা আমরা থিওরিটিক্যালি শিখলাম যে আমরা যেহেতু সেলস কস্ট প্রত্যেকটা আইটেমকে যেহেতু আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করলাম, এই অঙ্কে দেখেন, এই অঙ্কে কনফিউশন এটাই যে কনফিউজিং কি, আপনাকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে বলছে, আবার রিয়েল রেটটাও দিয়ে দিছে। তো স্পেসিফিক ইনফ্লেশন যখন আমরা করব তখন আমরা রিয়েল রেট ইউজ করতে পারবো না, আমাদেরকে নরমাল রেট ইউজ করতে হবে, মানি রেট যেটাকে বলে। তাহলে ওই যেই ফর্মুলা দিয়ে আমরা মানি রেট বের করছিলাম, এখানে মনে করেন মানি রেটটাই দেওয়া আছে, তাহলে এম এর ভ্যালু কত, এই যে এখানে আরই দেওয়া আছে কিন্তু এমটা দেওয়া নাই, আমার লাগবে কোনটা, এম। বুঝতে পারছেন সবাই? আমার কথা বোঝা যাচ্ছে? স্যার যদি আর দেওয়া থাকে এই তো স্যার এমনি বের করা যাবে। রাইট, আর এম দেওয়া থাকলে কি আর বের করা যাবে না? যাবে স্যার, যে কোনো একটা দেওয়া থাকলে বের করা যাবে স্যার। আমি বলতে চাচ্ছি যে দুইটা এট টাইম একটা অঙ্কে দুইটা ব্যবহার করা যাবে না, হয় আপনাকে ক্যাশ ফ্লো অ্যাডজাস্ট করতে হবে অথবা কি ডিসকাউন্ট রেট অ্যাডজাস্ট করতে হবে। যেটা করছে কি স্পেসিফিক ইনফ্লেশন দিয়েছে, আবার ডিসকাউন্ট রেটটাকে অ্যাডজাস্ট করে রাখছে, তাহলে আপনাকে নরমালটা বের করতে হবে, নরমালটা বের হয়েছে 10%, বের করতে পারবেন তো সবাই, তাই না? তার মানে স্যার এখানে ডবল হইলো স্যার? না ডবল হয়তো ডবলটাকে ঠেকালাম আমরা। ও আচ্ছা, বুঝেন নাই? ওরা কি করছে, ওরা কোশ্চেনে স্পেসিফিক ইনফ্লেশন রেটও দিয়ে দিছে, এই যে এইটার 4%, ওইটার 5%, ওইটার 3% দিছে না? জি স্যার। আবার এট দ্য সেম টাইম কি দিয়ে দিছে, কস্ট অফ ক্যাপিটালটাকেও অ্যাডজাস্ট করে রাখছে। কস্ট অফ ক্যাপিটাল দুইটা তো একসাথে হয় না, হয় কি? এই যে আমরা কি বলছি, যে কোনো কয়টা, যে কোনো একটা, আপনি ক্যাশকে যদি অ্যাডজাস্ট বলেন, স্যার এটা কি রিডান্ডেন্সি বলা যাবে স্যার? বলা যাবে, আপনি কি বলতেছেন সেটা আপনার ব্যাপার, ওভারল্যাপিং বলেন আর রিডান্ডেন্সি বলেন,
এটা আপনার ব্যাপার। তাহলে আমি অ্যাডজাস্টেড ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল ইউজ করতে পারবো না, আমাকে নরমালটা নিয়ে আসতে হবে, কারণ আমি প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে অ্যাডজাস্ট করে ফেলছি অলরেডি। এই জন্য আমাকে নরমাল রেটে 6.8 যদি হয়, তাহলে আমার তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে যে আমি কি তাহলে 4% ইউজ করবো না 5% ইউজ করবো? এই সমাধানগুলো দিয়ে দিচ্ছে, দেখেন জেনারেল ইনফ্লেশন দিয়ে দিচ্ছে, দেখছেন? সাধারণ ইনফ্লেশন যেটা সেটা, জেনারেল ইনফ্লেশন হচ্ছে 3%, ওইটা দিয়ে আপনি নরমাল করবেন। বোঝা গেছে? তাহলে একই কোশ্চেনে এখন আপনার ফিরোজ সাহেব বলেন, আমার কি এই চার্ট বোঝার দরকার আছে, আমি সমাধান পেয়ে গেলাম? এই চার্টের সমাধান পাইছি এখন? একটু ভালোভাবে দেখতে হবে স্যার, নেক্সট ক্লাসে বলবেন স্যার। আচ্ছা বলেন, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে বলবেন। তাহলে ওই বেসিক কনসেপ্টটা ঠিক থাকলো। একটা আমাদের বলছিল যে আইদার আপনাকে ক্যাশ ফ্লো অ্যাডজাস্ট করতে হবে অথবা কস্ট অফ ক্যাপিটাল, দুইটা একসাথে করা যাবে না। সেকেন্ড আমাদের বলছিল যদি স্পেসিফিক ক্যাশ ফ্লো ইনফ্লেশন থাকে তাহলে জেনারেল ক্যাশ ফ্লোর প্রয়োজন নাই, তখন আমরা স্পেসিফিক প্রত্যেকটাকে অ্যাডজাস্ট করব। এটাই কিন্তু হলো শেষ পর্যন্ত। এখানে সবকিছু আছে, এখানে ট্যাক্স আছে, এখানে ডেপ্রিসিয়েশন আছে, এখানে ইনফ্লেশন আছে, এখানে সবকিছু একসাথে দিয়ে রাখছে। সো এই মোটামুটি অঙ্ক আজকে মনে হয় আর 11 ঠিক হবে না, আগামী ক্লাসে 9, 10, 11, 12, 13, 14 সরি 11 পর্যন্ত আছে এক্সাম্পল। আমি এক্সাম্পল কভার করতে পারলেই ধরে নিব সব টেকনিক হয়ে যাবে শেখানো। তখন আপনি টেস্টের আন্ডারস্ট্যান্ডিং এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, ওখানে নতুন করে কিছু থাকবে না। হয়তো বা তথ্য দেখছেন ওই যে ওইগুলো এগুলো আমরা করলাম অলরেডি, এগুলো সব করে আসছি। আমার টার্গেট হচ্ছে এক্সাম্পল গুলো সব করাইতে পারলে এগুলো তখন আপনারা দেখবেন, সমস্যা না আমাকে বলবেন। আমার টার্গেট এক্সাম্পল গুলো কভার করলে সব নিয়ম কভার হয়ে যাবে, রুলস কভার হবে। এখন আমাদের টাইম শেষ। বলেন স্যার, এখানে যে ভেরিয়েবল ইয়েটা ইনফ্লেশন রেট ওরা মানে 4% ধরছে স্যার, 5% মানে ওরা আগে ইয়ে করার পরে মানে রেভিনিউর উপর ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে ওইটা জাস্ট 30% নিচ্ছে। তাহলে কি 5% এর কাজটা হলো? আপনার মতামত কি? তাহলে কি 5% এর কাজটা হলো? না স্যার, হয় নাই। তাহলে মানে ডিসিশনটা চাচ্ছি স্যার, তাহলে কি করবো আমরা? আমরা কি 500 কে আগে 30% করে তারপরে 5% করবো? না, তা করবেন কেন? আমরা জানি যে আমরা ডেফিনিশনে ঠিক থাকে, আমরা জানি যে ভেরিয়েবল কস্ট কি হয়, ইউনিট বাড়ার সাথে সাথে চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেরিয়েবল কস্ট কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাই তো? আচ্ছা, তাই যদি হয় তো আমি সেলস প্রাইস বের করার সময় ইউনিটকে সেলিং প্রাইস দিয়ে গুণ করে দিচ্ছি, যে বছরের সেই বছরেরটা। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা জানি, তাহলে যে বছরটা সেই বছর দিয়ে গুণ করলে আমার কি ভেরিয়েবল কস্ট আমরা মানি টাইমে পাবো না? জি স্যার, অবশ্যই পাবো। তাহলে সেলস কে যেভাবে অ্যাডজাস্ট করলাম 4% দিয়ে, ভেরিয়েবল কস্ট সেভাবে 5% অ্যাডজাস্ট করে দেব। 1.05 1.05 টু দি পাওয়ার 2 1.05 টু দি পাওয়ার 3 পারবো না? জি স্যার, জি। ওইটা হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ। আমার মতে এটা রং, আমার মতে এটা ভুল। স্যার ওই ট্যাক্স 30% এটা আমি ওই সময় কোশ্চেনে দেওয়া আছে 30% ট্যাক্স। এই যে 54 আসলো কিভাবে স্যার? এটা একজন কোশ্চেন করছিল, আপনার প্রফিট কত? 364, তাই তো? জি স্যার। এটা 30% বের করেন, 109 আসবে। জি জি স্যার, তো 109 আসবে স্যার। ওইটা ওই এই যে বলছে ট্যাক্স হাফ 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 ব্যালেন্স হাফ করছে। জি স্যার, জি হাফ করছে। ওকে, এখন আমাদের ক্লাস মোটামুটি শেষ। আর যদি কোনো কোশ্চেন না থাকে, ফিরোজ সাহেব আপনি কি বলছিলেন গত ক্লাসের, কি বলবেন বলেন তো? কত নম্বর কোশ্চেনে কি সমস্যা? স্যার 5 নম্বরটা একটু দেখাই দেন স্যার, আমার কি সমস্যা 5 নম্বরটা? এখানে 5 নম্বর 5 নম্বর স্যার দেরি করে ঢুকছিলাম স্যার। পুরো লাইন কেটে দিতে পারে, বুঝছেন? ক্লাসের লাইন কেটে দিতে পারে, সেক্ষেত্রে আপনারা ওই কাউন্সিলিং একটু নিয়ে আলাদা করে যোগাযোগ করে। 5 নম্বর কি সমস্যা বললেন? একদম সহজ তো। কোন জায়গায় সমস্যা? স্যার এই যে 62,500 টা স্যার একবার একটু দেখাই দিলে হবে স্যার। এটা এটা তো একদম সহজ। এটা 2.5 লাখের উপরে আপনি 25% ধরেন ট্যাক্স, এই ডেপ্রিসিয়েশন। আমি স্যার 30% ধরছিলাম, সেজন্য মিলতেছিল না স্যার। ট্যাক্স তো 30%, অবশ্যই তো 25%। আপনি অবশ্যই না, এটা তো ডেপ্রিসিয়েশন। ও ঠিক আছে স্যার,
আমি স্যার 30% দিয়ে করতেছি, মিলতেছে না, এই জন্য স্যার। 30% এর উপরে ধরবেন, 62,500 উপরে 30%। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ এখন বলেন গত চ্যাপ্টারে কি সমস্যা ছিল? স্যার পেজ নাম্বার 497 স্যার, 497 আপনার স্যার অ্যাডভান্স অ্যানুইটি এন্ড পারপিচুইটি স্যার একটা ম্যাথ আছে স্যার, ইলাস্ট্রেশন আছে 497। হ্যাঁ, এটা কি হয়েছে? এটা সমস্যা কি তাই? অ্যাডভান্স অ্যানুইটি মানে কি জানেন? আমরা এতক্ষণ যে অঙ্ক করলাম, আমরা ধরে নিলাম প্রত্যেকটা ক্যাশ ফ্লো বছরের শেষে হবে, আর অ্যাডভান্স অ্যানুইটি মানে প্রত্যেকটা ক্যাশ ফ্লো কি হবে? বছরের শুরুতে হবে। হ্যাঁ, স্যার। বুঝতে পারছেন আমার কথা? পারপিচুইটির ক্ষেত্রে তাহলে কি হবে স্যার? অ্যাডভান্স পারপিচুইটি তাহলে স্যার অ্যাডভান্স পারপিচুইটি। হ্যাঁ স্যার, অ্যাডভান্স অ্যানুইটি এন্ড পারপিচুইটি ইলাস্ট্রেশন এটা স্যার। আচ্ছা, প্রথমে আছে অ্যাডভান্স অ্যানুইটি, তাই তো? জি স্যার। স্যার আপনার বইয়ের পেজটা চেঞ্জ হচ্ছে না স্যার, বইয়ের পেজটা চেঞ্জ হচ্ছে। আমি এটা তো আরেকটা চ্যাপ্টার, এখানে কি করে চেঞ্জ হবে? ওই চ্যাপ্টারটা খুললে তো চেঞ্জ হবে। ওই চ্যাপ্টারটা আপনি পেজ নাম্বার স্যার এটা 497 এ এখানে একটা ভ্যালু আছে স্যার, অ্যাডভান্স পারপিচুইটি লাস্টে স্যার 12.11, এই ভ্যালুটা কি ভুল দেয়া আছে নাকি স্যার? এটা আসলে আচ্ছা, আমি দেখি ওই পেজটা আমার এখানে আছে কিনা। হ্যাঁ, ওই পেজটা হচ্ছে এক্সাম্পল 9 এর পরের পেজটা না? এই যে পাইছি, এটা এই পেজটা না? জি স্যার, জি কোনটা নিয়ে সমস্যা বলেন তো, কোনটা লাস্টে স্যার, লাস্ট লাইন একদম স্যার, 12 একদম লাস্ট লাইনে না? 12.11। আপনার কোশ্চেন হচ্ছে এটা কোথায় পেলো? স্যার এটা মনে হয় ভুল দেয়া আছে স্যার, ফর্মুলা অনুযায়ী তো স্যার এটা। এটার পেজ নাম্বার কত? এটা বলছে 497, 497। পারপিচুইটির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে আপনার মনে আছে, জানা আছে? ক্যাশ ফ্লো ভাগ আর, ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই আর, তাই না? এখানে ক্যাশ ফ্লো কত করে আসবে? 2000 করে? জি 2000 করে। 2000 করে আসবে, ডিভাইডেড বাই আর। আর মানে কত পার্সেন্ট পড়ছে? 9%। কি কি আছে? কত আসছে রেজাল্ট? কত আসছে আপনি বলেন, কত আসছে প্রেজেন্ট ভ্যালু? এখানে তো 24,000। না, কত আসছে আপনি তাই বলেন, কত আসছে আপনি এটা বলেন। 22,222। আর অ্যাডভান্সের জন্য বছরের শুরুতে একটা পাবেন, সেটা কত পাবেন? হয়েছে? বুঝা গেছে এবার? জি স্যার, বুঝতে পারছি। এই যে এই লাইনটা খেয়াল করবেন, আপনার এটা বোঝার জন্য এই লাইনটা খেয়াল করবেন। এই যে এই লাইনটা খেয়াল করেন, নরমাল পারপিচুইটি হলে শুধু এইটুকু হতো। হ্যাঁ, আর অ্যাডভান্সের জন্য বছরের শুরুতে একটা এক্সট্রা পাবেন, এখনই শুরু হবে। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এগুলো বছরের শেষে পাওয়া যায়, আর অ্যাডভান্স বললে বছরের শুরুতে আর একটা অতিরিক্ত পাওয়া যায়। হ্যাঁ, ক্লিয়ার? বাকি সবাই দেখেন, যদি কারো কোশ্চেন থাকে। জি স্যার, এটা ক্লিয়ার স্যার। আচ্ছা, পরের পেজে আমরা এটুকু। হ্যাঁ, পরের পেজে আর একটা প্রবলেম আছে স্যার, ডিলেড অ্যানুইটি স্যার। পারবো না।
ডিলেড অ্যানুইটি এন্ড পারপিচুইটি স্যার। ডিলেড মানে যদি দেরি করে শুরু হয়, তাই তো? এটা 498, হ্যাঁ, এটা পারবেন, এটা আরো সহজ। স্যার ওই যে T0 T1 T2 এখানে স্যার এখানে ওই 2 1 এই এটা একটু মেথডটা বুঝতেছি না স্যার। 498 পেজ আমার কাছে আছে, এখানে নাই। পরের না আমার এখানে না, ওই পেজটা জাস্ট পরের পেজে স্যার 49 স্যার বুঝছি, আমি বুঝছি, বলেন আপনার সমস্যা কি, বলেন আমি বলে দিচ্ছি, বলেন আপনার সমস্যা কি। স্যার ওই যে T0 T1 T2 যে বের করছে মানে এখানে এখানে বুঝতেছি না স্যার এটা একটু জায়গা আপনার তাও আগ্রহ আছে, কোনোটাতে ছাড়েন নাই আপনি, না ধৈর্য আছে আপনার। আমি ছবিটা তুললাম, একটু পাঠাইনি তারপর দেখি। ওই ছবিটা আসলো না। ক্লাসের টাইম কিন্তু শেষ, যে কোনো সময় কেটে দিতে পারে। স্যার আজকে প্রবলেম হলে স্যার নেক্সট ক্লাসে আমরা এটা দিয়ে শুরু করতে পারি স্যার। আরো 2-3টা প্রবলেম স্যার, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 15তে প্রবলেম ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা পরে ক্লাস করব। তাহলে স্যার এটা দিয়ে স্টার্টিং কই আসবো ভাই? তাহলে সবাই ভালো থাকেন, হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।